বেশ ভালো আছি। আজকে আমাদের গত ক্লাসে আমরা কোথায় শেষ করেছিলাম? মূলত রেডিও অ্যাক্টিভিটি হয়েছে, তাই না? নিউক্লিয়ার ফিজিক্সের আমরা পড়ছিলাম। আজকে নিউক্লিয়ার এনার্জি পড়বো আমরা। নিউক্লিয়ার এনার্জিতে আমরা দেখি আমাদের সিলেবাসে কি আছে। স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, আমাদের তোমাদের লেদার তোমরা লেদার তো নাকি? হ্যাঁ, 1219। হ্যাঁ, 1219 লেদারে তোমাদের নিউক্লিয়ার এনার্জিতে যেটুকু সিলেবাস আছে সেটা হচ্ছে ফিশন অ্যান্ড ফিউশন প্রসেস, চেইন রিয়াকশন, fission and fusion processes, chain reaction, the binding energy of stable nuclei, mass defect and nuclear reactor. এটা হচ্ছে তোমাদের সিলেবাস অংশ। ঠিক আছে, নিউক্লিয়ার এনার্জি, এটার নাম দেওয়া হয়েছে নিউক্লিয়ার এনার্জি। ফিশন ফিউশন প্রসেস, চেইন রিয়াকশন, বাইন্ডিং এনার্জি অফ স্টেবল নিউক্লিয়াই, মাস ডিফেক্ট, নিউক্লিয়ার রিঅ্যাক্টর। আসলে তোমাদের যেটা হয়েছে নিউক্লিয়ার ফিজিক্সের একটা বেসিক একটা চ্যাপ্টার ছিল, সেটা তোমাদের বাদ দেওয়া হয়েছে। এখানে আবার ঢুকিয়ে দেওয়া হয়েছে যে বাইন্ডিং এনার্জি, মাস ডিফেক্ট, স্টেবল নিউক্লিয়াই। সো এই তিনটা জিনিস আগে জানতে হবে যে হোয়াট ইজ মাস ডিফেক্ট, হোয়াট ইজ স্টেবল নিউক্লিয়াই অ্যান্ড বাইন্ডিং এনার্জি। এই তিনটা জিনিস আমরা জানলে দেন আমরা ফিশন ফিউশন চেইন রিঅ্যাকশন এটা আমরা তারপরে ঢুকবো, কারণ এই টার্মটা আগে হবে। আসলে সিলেবাসটা কিভাবে লেখা হয়েছে বা ডিজাইন করা হয়েছে এই অংশটা আগে পড়তে হবে। মাস ডিফেক্ট, স্টেবল নিউক্লিয়াই, বাইন্ডিং এনার্জি, দেন ফিউশন ফিউশন চেইন রিঅ্যাকশন, তারপরে আসবে নিউক্লিয়ার রিঅ্যাক্টর। ঠিক আছে, তা এখন সিলেবাসটা এভাবে লেখা আছে সেজন্য আমি আনলাম, বাট আমাদেরকে আগে জানতে হবে হোয়াট ইজ মাস ডিফেক্ট অ্যান্ড বাইন্ডিং এনার্জি অ্যান্ড স্টেবল নিউক্লিয়াই। এটা জেনে তারপরে আমরা ফিউশন ফিউশনে প্রবেশ করবো। বাইন্ডিং এনার্জি, স্টেবল নিউক্লিয়াই এগুলো তোমরা অলরেডি জানো। তারপরে আমি আরেকবার একটু বলছি যে স্টেবল নিউক্লিয়াই আমরা কাকে বলবো বা বাইন্ডিং এনার্জি কি জিনিস। আমরা এখানে দুটো গ্রাফ দেখতে পাচ্ছি, তোমরা ছবি দেখতে পাচ্ছ? হ্যালো, ইয়েস ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা আগে স্টেবল নিউক্লিয়াই এই গ্রাফটা একটু আলোচনা করি। এই ছবিটা একটু তোমরা ঝটপট এঁকে নাও যে এক্স এক্সিসে হচ্ছে প্রোটন নাম্বার আর ওয়াই এক্সিসে নিউট্রন নাম্বার। অর্থাৎ আমরা প্রোটন নাম্বার ভার্সেস নিউট্রন নাম্বার যদি একটা গ্রাফ প্লট করি, ওকে, একটা গ্রাফ প্লট করছি যেখানে প্রোটন ভার্সেস নিউট্রন, প্রোটন মানে জেড নাম্বার, কতগুলো প্রোটন নাম্বার, চলো 20, 40, 80 একটা রেঞ্জ দেওয়া হয়েছে, এটা হচ্ছে নিউট্রন নাম্বার। একটা এই কার্ভটা দেখা যায় যে 20-র কাছাকাছি কার্ভটা স্ট্রেট থাকে। 20-র কাছাকাছি মোটামুটি সোজা। আমাদের সাউন্ডটা একটু অফ করতে বলো সবাইকে, মিউট করো সবাই। আচ্ছা, এই যে স্ট্রেট লাইন দেখতে পাচ্ছি, এটা কখন হবে? যখন n ইজিক্যাল টু জেড, অর্থাৎ প্রোটন নাম্বার সমান নিউট্রন নাম্বার যখন হবে, নিউট্রন নাম্বার সমান প্রোটন নাম্বার যখন হবে, তখন একটা সরলরেখা, একটা স্ট্রেট লাইন পাওয়ার কথা। বাট আমরা দেখি যে কার্ভটা 20 পর্যন্ত সেম থাকে, তারপরে এই কার্ভটা আস্তে আস্তে বেন্ড করে উপরে চলে যাচ্ছে। এটাকে বলা হয় স্টেবিলিটি কার্ভ, নিউক্লিয়াসের স্টেবিলিটি কার্ভ বা এনজেড কার্ভও বলা হয়। লিখে নাও, অনেক সময় তো অনেক বইতে পাবা দি এনজেড কার্ভ, n-z, দ্য এনজেড কার্ভও বলা হয় বা স্টেবিলিটি কার্ভও বলা হয়। এটা খুবই একটা ভালো সিগনিফিকেন্স আছে, এই জিনিসটা বুঝলে আমাদের নিউক্লিয়ার ফিজিক্সের অনেক কিছুই বোঝা হয়ে যাবে। তাহলে আমরা কি পড়ছি? এনজেড কার্ভ। এনজেড কার্ভটা কি? যে আমরা যদি জেড ভার্সেস নিউট্রন নাম্বার একটা গ্রাফ প্লট করি, তাহলে আমরা দেখবো যেটা স্ট্রেট লাইন যায় না। এটা কি করে 20 পর্যন্ত মোটামুটি নিউট্রন প্রোটন সেম থাকে, তারপরে কার্ভটা আস্তে আস্তে বেন্ড করে উপরে চলে যাচ্ছে। হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস দ্যাট যে প্রোটন নাম্বার যখন বেড়ে যাচ্ছে তখন নিউট্রন নাম্বার আরো বেশি বেড়ে যাচ্ছে। অর্থাৎ প্রোটন নাম্বার যে হারে বাড়ছে, নিউট্রন নাম্বার দেখা যাচ্ছে আরো বেশি। ফর এক্সাম্পল ইউরেনিয়াম লেখো তোমরা। ইউরেনিয়ামের প্রোটন নাম্বার 92 আর এর মাস নাম্বার লেখো 238। তাহলে এবার বলো নিউট্রন নাম্বার কত? প্রোটন নাম্বার, কোশ্চেনটা আরেকবার বলেন।
প্রোটন নাম্বার 92, ইউরেনিয়াম লেখো, ইউ 92 হচ্ছে প্রোটন নাম্বার, আর মাস নাম্বার হচ্ছে 238। এখন আমরা কি এখান থেকে নিউটন নাম্বার বের করতে পারবো? জি ম্যাম। কত সেটা? 146 হ্যাঁ 146 146, গুড। তাহলে কি দেখতে পাচ্ছি যে ইউরেনিয়াম একটা নিউক্লিয়াস আঁকো, ইউরেনিয়াম নিউক্লিয়াস, তার ভিতরে 92 হচ্ছে প্রোটন, আর হোয়ারেজ নিউটন কত? 146। তার মানে হচ্ছে যে দেখো, যে যখন মাস নাম্বার প্রোটন নাম্বার বেড়ে যাচ্ছে, নিউটন নাম্বারটা আরো বেশি বেড়ে যাচ্ছে। সো এটা হচ্ছে আনস্টেবল, অর্থাৎ নিউটন প্রোটন নাম্বারের মধ্যে একটা ভেরিয়েশন আসছে। 20 পর্যন্ত সেম থাকে, তারপরে আস্তে আস্তে নিউটন সংখ্যাটা বাড়তে থাকে। এখন চিন্তা করো একটা ইউরেনিয়াম নিউক্লিয়াস যার ভিতরে 92 পজিটিভ পার্টিকেল প্রোটন বসে আছে, আর 146টা নিউট্রন। নিউটন তো নিউট্রাল, তার তো কোনো চার্জই নাই। তাহলে এই যে 92 প্রোটন এক জায়গায় বসে আছে, এদের মধ্যে তো একটা রিপালশন হওয়ার কথা, কিন্তু আর নিউটন নাম্বার কত? 146, অর্থাৎ এই নিউক্লিয়াসটা হচ্ছে আনস্টেবল। ওকে, কারণ এরা স্টেবল না। এরা স্টেবল হওয়ার জন্য কি করছে আমরা দেখেছি গত ক্লাসে, যে আলফা বিটা গামা বিভিন্ন পার্টিকেল ইমিট করছে। ও তোমাদের তো রেডিও অ্যাক্টিভিটি পড়ানোর সময় এটা বলার কথা, এটা তোমরা দেখেছো। এখন এই স্টেবিলিটি কার্ভটা আমরা পড়বো, যেহেতু ফিউশন আছে সেজন্য। এখন এই কার্ভে কি বলা হচ্ছে যে 20 পর্যন্ত সেম, অর্থাৎ এন এবং জেড এর মানটা সেম কোন পর্যন্ত? 20 পর্যন্ত। এটা স্ট্রেট লাইন। এখন ফর অল নিউক্লি উইথ জেড গ্রেটার লেস দেন 20, জেড এর নাম্বার লেস দেন 20, এটা হচ্ছে স্টেবল নিউক্লি, যেটা প্রোটন নিউট্রন সমান, and have more neutrons and protons। আচ্ছা, the line curves upward যখন যাচ্ছে তখন কি হচ্ছে? আস্তে আস্তে নিউট্রন সংখ্যা বেড়ে যাচ্ছে প্রোটনের চেয়ে। এখন আনস্টেবল নিউক্লি গুলা যে অ্যাবভ দ্য স্টেবিলিটি কার্ভ আর কল দ্য নিউট্রন রিচ, এখানে বলা হয় যে এরা নিউট্রন রিচ করছে আর প্রোটনটা পুয়ার হচ্ছে। আর যখন স্টেবিলিটি কার্ভের নিচে যখন আসছে তখন এই নিউট্রনটা পুয়ার হচ্ছে। তো এটার মানে হচ্ছে যে এই স্টেবিলিটি কার্ভ থেকে আমরা দেখতে পাচ্ছি যে 20 পর্যন্ত প্রোটন নিউট্রন সেম থাকছে, তারপরে নিউট্রন সংখ্যা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, অর্থাৎ স্টেবিলিটি কার্ভটা তখন অ্যাটমটা স্টেবল থাকছে না, আনস্টেবল হয়ে যাচ্ছে। এবং আনস্টেবল তখন কি করছে? সে স্বতঃস্ফূর্ত ভাবে আলফা বিটা গামা বিভিন্ন পার্টিকেল ইমিট করে সে স্টেবল হতে যাচ্ছে। এন্ড বাইন্ডিং এনার্জিটা কি? এখন এর সাথে একটা রিলেটেড আছে। বাইন্ডিং এনার্জি তোমরা জানো কি না যে নিউক্লিয়াস ইট কনসিস্ট অফ নিউট্রন এন্ড প্রোটন, রাইট? নিউট্রন এবং প্রোটন নিয়ে এটা নিউক্লিয়াসটা গঠিত। এখন এই নিউট্রন প্রোটনের যে মাস নাম্বার, হ্যাঁ, আর নিউক্লিয়াসের যে মাস নাম্বার, এই দুটা দেখা যায় যে কিছুটা ঘাটতি থাকে। অর্থাৎ নিউক্লিয়াস ইট কনসিস্ট অফ প্রোটন এন্ড নিউট্রন। ওকে, সো নিউক্লিয়াসের মাসটা কি হবে? প্রোটনের মাস প্লাস নিউট্রনের মাস, এই দুটোর যোগফলে হওয়ার কথা। বাট আমরা যখন এক্সপেরিমেন্টালি নিউক্লিয়াসটা মেজার করি তখন দেখি যে এর মাসটা একটু কম। তাহলে গেল কোথায়? যখন আমরা সেপারেট করছি নিউট্রন প্রোটন সংখ্যা দিয়ে, তখন তাদের যে মাস সেটার চেয়ে এক্সপেরিমেন্টালি যে নিউক্লিয়াসের মাসটা মেজার করি একটু কম। তাহলে এই বাকি ভরটুক মাসটুক কোথায় গেল? এই যে ভরের যে ডিফারেন্স, এটাকে বলা হয় মাস ডিফেক্ট, অর্থাৎ ভর ত্রুটি বা মাস ডিফেক্ট। যে তাহলে এই যে কম হচ্ছে এটাকে বলা ডিফেক্ট। কারণটা হচ্ছে যে এটা নিউট্রন যখন প্রোটন নিউট্রন সংখ্যা নিয়ে যখন নিউক্লিয়াসটা তৈরি হয় তখন কিছুটা মাস কনভার্টেড হয় ইনটু এনার্জিতে, এবং যার ফলে কি হচ্ছে এর মাসটা কমে যাচ্ছে। তো এই বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন একটা কার্ভ আমরা দেখি, যে কার্ভটা কি ইন্ডিকেট করছে যে এটা আমরা যদি এখানে মাস নাম্বার এক্স এক্সিস এর মাস নাম্বার এবং ওয়াই এক্সিস এর বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নে বাইন্ডিং এনার্জি কত, এটার উপর যদি আমরা একটা গ্রাফ করি, গ্রাফের নেচারটা এরকম হয় যে কার্ভটা শার্প করে উপরে উঠে আসে, তারপরে কতগুলো পিক পাওয়া যায়, হিলিয়াম নাইট্রোজেন অক্সিজেন পিক পাওয়া যায়, তারপরে কার্ভটা একটু হাই পিকে যায় কতর দিকে? 60-র কাছাকাছি। মাস নাম্বার যখন 60 তখন সেটা হাইস্ট পিকে যায়, তারপরে আস্তে আস্তে এটা একটু কমে আসে, এনার্জিটা বাইন্ডিং এনার্জি পানিকর কমে আসে।
এটা হচ্ছে একটা খুবই ওয়েল নোন এবং খুবই সিগনিফিকেন্স একটা কার্ভ। এটা তোমাদের মনে রাখতে হবে যে আমরা মাস নাম্বার ভার্সেস বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন যদি কার্ভ করি তাহলে কার্ভটা এরকম আসে। এটা মানেটা কি, যে হঠাৎ করে কার্ভটা দেখা যায় যে হাইড্রোজেন হিলিয়াম একটা শার্প পিক পাওয়া যায়, অর্থাৎ বাইন্ডিং এনার্জি খুব হঠাৎ করে বেড়ে যাচ্ছে। এটা বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, বাইন্ডিং এনার্জি হঠাৎ করে বেড়ে যাচ্ছে, তারপরে কয়েকটা পিক আসছে, হিলিয়াম নাইট্রোজেন অক্সিজেন পিক আসছে, তারপরে কার্ভটা একটা হাইয়েস্ট পিকে যাচ্ছে। কোথায়? এটা আয়রন, এখানে দেখতে পাচ্ছ আয়রন, লোহা। এবং এটা কত? লোহার মাস নাম্বার আমরা জানি 60-র কাছাকাছি। সো 60-র কাছাকাছি যে কার্ভটা সবচেয়ে হাইয়েস্ট পিক আসে, দেন আস্তে আস্তে এটা বেন্ড করে আসে। বেন্ড করে কতর দিকে আসে? 7-এর কাছাকাছি। যদি এটা 8 হয় তাহলে 7-এর 7.5 7 বা 7.5-এর কাছাকাছি এটা চলে আসবে এই যখন মাস নাম্বার 200-র উপরে চলে যায়। আর হাইয়েস্ট পিকটা পাওয়া যায় 8.5-এর কাছাকাছি। তো এই কার্ভটা কি ইন্ডিকেট করছে? এখান থেকে আমরা 3টা জিনিস পাই। তাহলে একটু লেখো। বাইন্ডিং প্রথমে একটু তোমরা লেখো যে আজকে আমরা কি কি শিখছি। লেখো যে মাস ডিফেক্ট। তোমরা কাগজ কলম আছে তোমাদের কাছে, লিখো মাস ডিফেক্ট। তারপরে লেখো স্টেবিলিটি কার্ভ বা এনজেড কার্ভ। তারপরে লেখো বাইন্ডিং এনার্জি। এরপরে আসো বাইন্ডিং এনার্জি কার্ভ। বাইন্ডিং এনার্জি আরেকটু ডিটেলস আমরা একটু দেখে আসি, দেখে এখানে আছে কিনা। এখানে যেটা বলছিলাম, যেটা সে আমাদের ইনসাইড দ্য অ্যাটম, অ্যাটমের ভিতরে কি আছে? যে নিউক্লিয়াস, তাই না? নিউক্লিয়াসের ভিতরে কি আছে? নিউট্রন আর প্রোটন। আর নিউক্লিয়াসের চারপাশে অরবিটে, এটা কি অরবিটের সাইজটা হচ্ছে ইলিপ্টিক্যাল সাইজে, ইলেকট্রনগুলা মুভিং অবস্থায় আছে। তাহলে এই যে নিউক্লিয়াস, এটা কনসিস্ট অফ নিউট্রন অ্যান্ড প্রোটন। এটা হচ্ছে এই নিউট্রন প্রোটনের যে মাস, সেটাই হবে নিউক্লিয়াসের মাস। বাট আমরা যখন নিউক্লিয়াসটা মাস মেজার করি তখন দেখা যাচ্ছে যে এটা মাসটা কমে যাচ্ছে। সো মাস ডিফেক্টটা কি? ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য মাস অফ দ্য অ্যাটম অ্যান্ড দ্য সাম অফ দ্য masses of its constitutive parts। অর্থাৎ যে জিনিস নিয়ে সে তৈরি, যে কয়টা প্রোটন কয়টা নিউট্রন, নিউট্রন প্রোটনের যে মাস আলাদা আলাদা, সেটা চেয়ে কি হচ্ছে, সেটা হচ্ছে নিউক্লিয়াসের যে মাস সেটা একটু কম হচ্ছে। এই দুইটা ডিফারেন্সটাকে বলা হয় মাস ডিফেক্ট। আর বাইন্ডিং এনার্জি হচ্ছে is the amount of energy that must be supplied to a nucleus to completely separate the nuclear particles। অর্থাৎ একটা নিউক্লিয়াস, মনে করো একটা নিউট্রন প্রোটন নিয়ে একটা নিউক্লিয়াস তৈরি। এখন আমি একটা এই নিউট্রন প্রোটনকে সেপারেট করতে চাচ্ছি, তাহলে আমাকে কিছু এনার্জি দিতে হবে। তো সেই পরিমাণ এনার্জি দিতে হবে যে এনার্জিতে ওরা বন্ড আছে। সো এটাকে সেই এনার্জিটাকে বলা হচ্ছে বাইন্ডিং এনার্জি। তো বাইন্ডিং এনার্জি হচ্ছে এমন একটা এনার্জি যেটা অ্যাপ্লাই করলে তখন কি হবে? নিউক্লিয়াসের পার্টিকেল গুলো সেপারেট করা যাবে। এবং এই বাইন্ডিং এনার্জিটা হচ্ছে মাস ডিফেক্টের সময়, এবং এটা আমরা ক্যালকুলেট করতে পারি। আমরা এরপর ইকুয়েশনটা দেখবো যে AMU পার AMU 91 MeV দিয়ে এটা গুণ করলে পাওয়া যাচ্ছে। সো দিস ইজ দ্য মাস ডিফেক্ট। এখানে কি বলছে? The difference between the mass of the atom and sum of the masses of its parts its parts is called mass defect। তোমরা এটা এগুলো পড়েছো অলরেডি, সেজন্য বেশি ডিটেলসে যাচ্ছি না। আর নতুন একটা টার্ম হচ্ছে বাইন্ডিং এনার্জি অর সেপারেশন এনার্জি। বাইন্ডিং এনার্জিটাকে অনেক সময় সেপারেশন এনার্জিও বলা হয়। কারণ কি? যে এনার্জিতে বন্ড আছে সেই এনার্জি দিলেই নিউক্লিয়াসটা সেপারেট হবে, এই জন্য একে বলা হয় সেপারেশন এনার্জি। অর্থাৎ নিউট্রন প্রোটন গুলো যখন আলাদা আলাদা ছিল তখন তাদের একটা মাস কনভার্টেড হয়েছে এনার্জিতে, এবং তখন তারা যে এনার্জিতে বন্ড আছে সেটা হচ্ছে বাইন্ডিং এনার্জি। এবং সেই পরিমাণ এনার্জি যখন আমি আবার অ্যাপ্লাই করব, দেন নিউক্লিয়াসের পার্ট গুলা আবার ভাগ হয়ে যাবে। সেই জন্য এটাকে বলা হয় সেপারেশন এনার্জি। এবং এই সেপারেশন এনার্জি এটা আমরা আইনস্টাইনের যে মাস এনার্জি রিলেশন আছে এটা থেকে বের করতে পারি। ইজ ইকুয়াল টু mc স্কয়ার। এমটা এখানে সিটা হচ্ছে কনস্ট্যান্ট, এবং এনার্জিটা কনভার্টেড হচ্ছে কিসে? মাসে। মাস এবং এনার্জিটা প্রপোর্শনাল। ওকে, সি যেহেতু কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট টার্ম তুললে আমরা লিখতে পারি এই প্রপোর্শনাল টু এম। অর্থাৎ এই মাসটা কনভার্টেড হচ্ছে এনার্জিতে। এখন আমরা ইকুয়েশন আকারে দেখি। দেখো ইকুয়েশনটা খেয়াল করে শোনো যে একটা নিউক্লিয়াস সে প্রোটন এবং নিউট্রন দিয়ে গঠিত। তাহলে প্রোটনের মাস mp, প্রোটনের মাস এবং প্রোটন সংখ্যা জেড। তাহলে কতগুলা প্রোটন আছে? 2টা 5টা 3টা, যে কটা থাকবে সেই সংখ্যা দিয়ে আমরা গুণ করব। তাহলে mp হচ্ছে মাস অফ প্রোটন এবং জেড হচ্ছে প্রোটনের সংখ্যা, ঠিক আছে, প্লাস মাস অফ নিউট্রন
অর্থাৎ নিউটনের মাস এবং n মানে নিউটন নাম্বার। ওকে, তাহলে প্রোটনের মাস প্লাস নিউটনের মাস, কতগুলো প্রোটন আছে জেড সংখ্যক, কতগুলো নিউটন আছে যত সংখ্যক, এইটা যোগ করলে যে মাস হওয়ার কথা, দেখা যায় যে নিউক্লিয়াসটার যদি এই নিউটন প্রোটন নিয়ে যে নিউক্লিয়াসটা গঠিত, সেইটার মাস কি হচ্ছে, নিউক্লিয়াসের মাস কিছুটা কম হচ্ছে। এক্সপেরিমেন্টালি ওই নিউক্লিয়াসের মাস যেটা আমরা মেজার করছি সেটা কম। তাহলে এই যে দুইটা বিয়োগফলটাকে আমরা বলছি মাস ডিফেক্ট। সো দিস ইজ দ্য মাস ডিফেক্ট ডেল এম, একটু কেম। এবার যখন আমরা সি স্কোয়ার দিয়ে গুণ করছি তখন এটা কি হচ্ছে, এনার্জি হয়ে যাচ্ছে। সো মাস ডিফেক্টকে আমরা যখন সি স্কোয়ার দিয়ে গুণ করছি, অর্থাৎ মাসটাকে যখন সি স্কোয়ার দিয়ে গুণ করা হচ্ছে, সেটা কি হচ্ছে, এনার্জি। সো এটাই হচ্ছে বাইন্ডিং এনার্জি। অর্থাৎ এই নিউক্লিয়াসের যে কটা প্রোটন আছে, যে কটা নিউট্রন আছে, তাদের সম্মিলিত যে মাস দেখা যাচ্ছে এই নিউক্লিয়াসকে যখন মেজার করা হচ্ছে তার মাসের চেয়ে সেটা বেশি। অর্থাৎ এই দুটার বিয়োগফলকে বলা হয় মাস ডিফেক্ট, এবং মাস ডিফেক্টকে যখন আমরা সি স্কোয়ার দিয়ে গুণ করবো তখন সেটা পাচ্ছি বাইন্ডিং এনার্জি। এবং এই পরিমাণ এনার্জি দিলে এদেরকে আবার সেপারেট করা যায়, এই জন্য এদেরকে সেপারেশন এনার্জিও বলা হয়। সো এই ইকুয়েশনটা একটু মনে রাখতে হবে, কারণ এরপরে আমাদের ইকুয়েশনে অঙ্ক করবো আমরা ফিশনের সময়, বা আরো অনেক অঙ্ক করতে হবে। ইকুয়েশনটা কি বুঝতে পেরেছো সবাই, না আরেকবার বলবো? আরেকবারই। ওকে, আমরা জানি নিউক্লিয়াস কনসিস্ট অফ নিউট্রন এন্ড প্রোটন, রাইট? একটা নিউক্লিয়াসে কি আছে, প্রোটন আছে এবং নিউট্রন আছে। তাহলে যে কয়টা প্রোটনের মাস প্লাস নিউট্রনের মাস, এই দুটো যোগ করলে কি হবে, নিউক্লিয়াসের মাস হওয়ার কথা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এমপি প্রোটনের মাস যোগ mn নিউক্লিয়াস নিউট্রনের mn মানে নিউট্রন, আর এটা হচ্ছে প্রোটন। তাহলে প্রোটনের মাস প্লাস নিউটনের মাস। এখন কতগুলো প্রোটন আছে সেজন্য জেড দিয়ে গুণ করলাম, আর কতগুলো নিউটন আছে এন দিয়ে গুণ করলাম। যদি একটা থাকে একটা এমপি mn, যদি দুইটা থাকে তাহলে এখন এটা হচ্ছে জেড সংখ্যা। তাহলে একটা নিউক্লিয়াসের মাস, প্রোটনের মাস প্লাস নিউটনের মাস কত সংখ্যক আছে সেটা যোগ গুণ করলাম, করে এই যে প্রোটনের মাস, এতগুলো প্রোটন এবং এতগুলো নিউটন, এই মাসগুলো যখন আমরা যোগ করব তাহলে এটাই হওয়ার কথা নিউক্লিয়াসের মাস। কিন্তু আমরা যখন এক্সপেরিমেন্টালি নিউক্লিয়াসটার মাস মেজার করি তখন দেখা যায় যে তার মাসটা একটু কম থাকে। এই দুইটার যোগফল, তার যে পার্ট গুলো আছে এদের যোগফলের যে এক্সপেরিমেন্টালি যখন ওই নিউক্লিয়াসটা মেজার করা হয় তখন মাসটা কম থাকে। তাহলে এই যে দুইটা ডিফারেন্স, অর্থাৎ এই নিউক্লিয়াসটা ধরো 5টা প্রোটন 5টা নিউট্রন নিয়ে গঠিত, সো প্রোটনের মাস 5টা প্রোটনের মাস যোগ 5টা নিউট্রনের মাস যোগ করলে যে মাসটা হয়, দেখা যাচ্ছে ওই নিউক্লিয়াসটার মাস যখন আমরা মেজার করি এটার সমান হয় না। তাহলে এই দুইটার যে ডিফারেন্স, একে বলা হয় ভর ত্রুটি বা মাস ডিফেক্ট। এখন এই মাস ডিফেক্টটাকে আমরা, আসলে মাস ডিফেক্টটা কেন হচ্ছে, কারণ এই যে 5টা প্রোটন 5টা নিউট্রন নিয়ে যখন নিউক্লিয়াসটা তৈরি হয় তখন এদের মাসটা কনভার্টেড হচ্ছে, কিছুটা মাস এনার্জিতে কনভার্ট হয়, মাস কি হচ্ছে, এনার্জিতে কনভার্ট হচ্ছে, যার জন্য এক্সপেরিমেন্টাল নিউক্লিয়াসের মাস কিছুটা কমে যায়। একে বলা হয় ভর ত্রুটি। কেন কমে, কারণ যখন এরা নিউক্লিয়াসে তৈরি করে তখন এদের মাস এনার্জিতে কনভার্ট হচ্ছে, ফলে এদের মাস কমে যাচ্ছে। এখন এই যে এই ডিফারেন্সটাকে বলা হয় মাস ডিফেক্ট অর ভর ত্রুটি। একে যখন আমি সি স্কোয়ার দিয়ে গুণ করবো তখন আমি পাচ্ছি এনার্জি, বাইন্ডিং এনার্জি। অর্থাৎ এই পরিমাণ এনার্জি যে মাসটা এনার্জিতে কনভার্ট হয়েছে, হয়ে এই 5টা প্রোটন 5টা নিউট্রন মিলে এই নিউক্লিয়াসটা তৈরি করেছে। এখন আমি এই নিউক্লিয়াসের এই 5টা প্রোটন নিউট্রন যদি আবার ভাঙতে চাই তাহলে আমাকে এই পরিমাণ এনার্জি আবার দিতে হবে, দিলে কি হবে, এই প্রোটন এবং নিউট্রন এটা সেপারেট হবে। এই জন্য একে বলা হয় সেপারেশন এনার্জি এবং অথবা বাইন্ডিং এনার্জি। সো বাইন্ডিং এনার্জি কি, যে পরিমাণ, যে এটা ওয়ান কাইন্ড অফ এনার্জি, যে এনার্জি দিলে একটা নিউক্লিয়াসের যত সংখ্যক প্রোটন নিউট্রন আছে তারা সেপারেট হবে, দ্যাট মিন্স ইট ইজ সেপারেশন এনার্জি। এবং এটা আমরা এখন এই যে ম্যাথমেটিক্যাল টার্ম, এটা দিয়ে আমরা অঙ্ক করব। তাহলে কি করতে হবে, একটা নিউক্লিয়াস যদি তোমাকে দেই তাহলে নিউক্লিয়াসের প্রোটন কয়টা, প্রোটনের মাস তুমি জানো মুখস্থ, প্রোটনের যে কটা প্রোটন আছে গুণ করবা, নিউটনের মাস মুখস্থ, যে কটা নিউটন আছে গুণ করবা, দুইটা যোগ করবা, করে কি করবা, ওই এক্সপেরিমেন্টালের মাস, এক্সপেরিমেন্টালি ওই নিউক্লিয়াসের মাসটা মেজার করে থাকতে হবে, তোমার জানা থাকতে হবে। তাহলে এই সেপারেশন, এটার সাথে এটা বিয়োগ করবা, যেটা হবে সেটা হচ্ছে মাস ডিফেক্ট। এই মাস ডিফেক্টে যখন আমরা সি স্কোয়ার দিয়ে গুণ করবো তখনই আমরা বাইন্ডিং এনার্জি পেয়ে যাব। এখন যদি তোমাকে একটা নিউক্লিয়াস বলি যে হিলিয়াম নিউক্লিয়াস, এর বাইন্ডিং এনার্জি বের করো, তাহলে কি করবা, পারবা কিনা?
বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ার মানে হচ্ছে যে বাই টোটাল বাইন্ডিং এনার্জি অফ এ নিউক্লিয়াস, দ্য নাম্বার অফ নিউক্লিয়ার কনসিস্ট অফ ইট, যে কতগুলো নাম্বার আছে সেটা দিয়ে ভাগ করলে হয়ে যাবে। এখন দুইটা অঙ্ক আছে এখানে, যে ক্যালকুলেট দ্য মাস ডিফেক্ট অফ বাইন্ডিং এনার্জি অফ হিলিয়াম নিউক্লিয়াস। হিলিয়াম নিউক্লিয়াসের বাইন্ডিং এনার্জি এবং কি করবা, মাস ডিফেক্টটা বের করবা। আর আরেকটা অঙ্ক আমি এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ক্যালকুলেট দ্য মাস ডিফেক্ট এন্ড বাইন্ডিং এনার্জি অফ এ ডিউটেরিয়াম। ডিউটেরিয়াম তা আমি একটা করে দেখাই তোমাদের, যে লেট আস ক্যালকুলেট দ্য মাস ডিফেক্ট এন্ড হেন্স দ্য বাইন্ডিং এনার্জি অফ এ ডিউটেরিয়াম হুইচ কনসিস্ট অফ ওয়ান প্রোটন এন্ড নিউট্রন। আমরা জানি ডিউটেরিয়াম কে, ডিউটেরিয়াম হচ্ছে হাইড্রোজেনের একটা আইসোটোপ, যেখানে কি আছে, একটা প্রোটন আছে, একটা নিউট্রন আছে। তাহলে আমরা প্রোটনের মাস জানি, নিউট্রনের মাস জানি, তাহলে আমরা এখন কি করব, ওই সূত্র দিয়ে আমরা মাস ডিফেক্ট বের করব এবং বাইন্ডিং এনার্জি বের, ডিই মানে বাইন্ডিং এনার্জি। আগে মাস ডিফেক্ট যদি পাই, তখন সেটাকে সি স্কয়ার দিয়ে গুণ করলে আমরা বাইন্ডিং এনার্জি পেয়ে যাব। তাহলে এটা কি করতে হবে, সেই সূত্র অনুযায়ী বসাই আগে। আমরা জানি যে এম ইউনিট আছে, এক এম সমান এত কেজি। এখন নিউটনের মাস এটা মুখস্থ থাকবে, আমরা 13 ডিজিটের মোবাইল নাম্বার মুখস্থ রাখতে পারি, সো এটা মুখস্থ রাখা খুব একটা কঠিন না। 1.008665, 8665 কার মাস, নিউটনের মাস। এত এম অ্যাটমিক মাস ইউনিট, অ্যাটমিক মাস ইউনিট এটা হচ্ছে গিয়ে তোমার একক, মাসের একক অ্যাটমিক মাস ইউনিট। এটা কার্বন C12 দিয়ে এটা বের করা হয়, এবং 1 mu is equal to 931 MeV per c স্কয়ার। আচ্ছা, আমরা AMU তে বের করে পরে c স্কয়ারে চলে যাব, MeV তে চলে যাব। আর প্রোটনের মাস কত, প্রোটনের মাস হচ্ছে 1.007825, 8665, এটা 7825। এটা প্রোটনের মাস একটু কম, কতটুকু কম দেখো, 1.008665, এটা 1.007825। আমি বারবার বলছি মুখস্থ করার জন্য, AMU ইউনিট। এখন তোমাকে বলা হয়েছে ডিউটেরিয়ামের মাস ডিফেক্ট এবং বাইন্ডিং এনার্জি বের করো। কিভাবে করবা, আমি জানি যে ডিউটেরিয়াম হচ্ছে হাইড্রোজেনের একটা আইসোটোপ, যার একটা প্রোটন একটা নিউট্রন আছে। তাহলে একটা প্রোটনের মাস একটা নিউট্রনের মাস যোগ করো। প্রোটনের মাস আমরা এটা জানি, নিউট্রনের মাস জানি, তাহলে সাম অফ মাস কত হবে, এটা হচ্ছে 2.016490 AMU। তোমরা অঙ্কটা করে ফেলো ঝটপট, একবার করলে মনে হয়ে যাবে। তাই এটা যদি এখন করো, তাহলে এরপরে ফিশন ফিশন নাম বোঝাতে সুবিধা হবে। আচ্ছা, এখন দেখো আমরা যেটা করলাম, যে প্রোটনের মাস বের করলাম, নিউট্রনের মাস বের করলাম, দুইটা যোগ করলাম। এখন এক্সপেরিমেন্টালি এই ডিউটেরিয়াম যখন বিচার করি, তখন দেখা যায় যে তার মাস একটু ওইটার চেয়ে কম, 2.014103। আর দুইটা যখন সেপারেট, প্রোটন এবং একটা নিউট্রন নিয়ে ডিউটেরিয়াম গঠিত, প্রোটন আর নিউট্রনের মাস আলাদা আলাদা যোগ করলে দেখা যায় 2.016490। অর্থাৎ কি হলো, এটা একটু বেশি হলো, এটা কম হলো। তাহলে এই দুটো থেকে বিয়োগ করি, তাই না? বিয়োগ করলে মাস ডিফেক্ট কত হবে, বড়টা থেকে ছোটটা করবো, এখানে ছোটটা থেকে বড়টা করা হয়েছে, জন্য মাইনাস আসছে, ইট ডাজন্ট ম্যাটার। বিয়োগ করলে কত আসছে, 00.002387 AMU, এবং 1 AMU ইজ ইকুয়াল টু আমরা জানি 931 MeV per c স্কয়ার। এটাও আমাদের একক বের করা হয়েছে। এখন আমরা এই সূত্রে বসাই, ইজ ইকুয়াল টু mc স্কয়ার। এই এমটা হচ্ছে মাস ডিফেক্ট, এই জন্য লেখা হয়েছে ডেল এম। আর এই ডেল এমটা, ডেল এম অর্থাৎ ডেল ই বাইন্ডিং এনার্জি ইজ ইকুয়াল টু ডেল এম ইনটু সি স্কয়ার। সি স্কয়ার এখানে যেহেতু আমরা জানি এমই ইউনিটে আছে, সো এমই ইজ ইকুয়াল 931 MeV per c স্কয়ার। সো এখানে বসালে সি স্কয়ার কেটে গেল, তাহলে 931 দিয়ে গুণ করলে আমরা কত পাচ্ছি, 2.22 MeV। তাহলে এটা কার 2.22 MeV, এটা কার এনার্জি, ডিউটেরিয়ামের বাইন্ডিং এনার্জি। সিমিলারলি তোমরা বের করবা আলফা, অথবা এখানে আরেকটা কি জন্য দেখলাম, হিলিয়াম নিউক্লিয়াস, হিলিয়াম নিউক্লিয়াসের বাইন্ডিং এনার্জি বের করবা। এটা তোমাদের বাড়ির ক্লাস থাকলো, যে হিলিয়াম হচ্ছে দুইটা প্রোটন দুইটা নিউট্রন। ঠিক সিমিলারলি এই ইকুয়েশন, এই যে হচ্ছে কম্বাইন্ড ইকুয়েশন, এই ইকুয়েশনে বের করবা যে ডিউটেরিয়াম, হিলিয়ামে হচ্ছে দুইটা প্রোটনের মাস জানো, দুইটা প্রোটন দুইটা নিউট্রন, এটা মাস যোগ করবা, করে হিলিয়াম নিউক্লিয়াসের মাস দেওয়া থাকবে, সেটা দেখবা যে এই দুইটা হচ্ছে কম, তখন বিয়োগ করবা, করে 931 দিয়ে গুণ করলে আমরা MeV তে বাইন্ডিং এনার্জি পেয়ে যাব। এটা বুঝতে পেরেছো? আমার মনে হয় এগুলো তোমরা পড়েছো আগের ক্লাসে। আচ্ছা, এরপরে আমরা ফিউশনে যাওয়ার আগে আমরা ওই যে কার্ভটা, বাইন্ডিং এনার্জি কার্ভটা একটু পড়ে দেখে আসি। যে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ার, যে কার্ভটা বাইন্ডিং এনার্জি। তো কি কি প্রশ্ন করলাম আজকে, হোয়াট ইজ মাস ডিফেক্ট, হোয়াট ইজ বাইন্ডিং এনার্জি, হোয়াট ইজ সেপারেশন এনার্জি, হোয়াট ইজ স্টেবিলিটি কার্ভ। লিখেছো প্রশ্নগুলো?
প্রশ্নগুলো লিখে ফেলো, আমার আসলে লেখা নাই। হোয়াট ইজ মাস ডিফেক্ট, বাইন্ডিং এনার্জি, স্টেবিলিটি কার্ভ। এরপরে যে প্রশ্নটা লিখবা, ক্যারেক্টারিস্টিক্স অফ বাইন্ডিং এনার্জি কার্ভ। ওকে, ক্যারেক্টারিস্টিক্স অফ বাইন্ডিং এনার্জি কার্ভ মানে এই যে বাইন্ডিং এনার্জি যে কার্ভটা আমরা এটার বৈশিষ্ট্য কি, মানে এটা খুবই ইম্পর্টেন্ট, এটা না পড়ে আসলে ফিশন পড়ানোটা ঠিক না। বাইন্ডিং এনার্জি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ মানে এই যে কার্ভটা, এই কার্ভটার নাম হচ্ছে বাইন্ডিং এনার্জি কার্ভ। হ্যাঁ, তাহলে এই কার্ভের কি কি ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য কি, এই কার্ভ থেকে আমরা কি শিখবো বা কি জানবো। বাইন্ডিং এনার্জি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, আর তার আগে এটা পড়বা স্টেবিলিটি কার্ভ বা এনজেড কার্ভ বা স্টেবিলিটি কার্ভ। এটার বৈশিষ্ট্যটা তোমাদের বলেছি এটা। আর এটা হচ্ছে যে বাইন্ডিং এনার্জি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, এই কার্ভের কি কি বৈশিষ্ট্য আছে, তো তিনটা মেইন পয়েন্ট আছে। দেখো এই কার্ভে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এতক্ষণ আমরা বাইন্ডিং এনার্জি জেনেছি কি জিনিস, তাই না? সো বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন অর্থাৎ নিউক্লিয়ার নাম্বার দিয়ে ভাগ করলে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন ভার্সেস মাস নাম্বার, যে কার্ভটা যদি মাস নাম্বার এ অর্থাৎ এ ভার্সেস বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কার্ভ করলে কার্ভের নেচারটা এরকম হয়। এটার মানে কি, হোয়াট ডাজ ইট মিন? এটা মানে হচ্ছে যে ফার্স্টে একটা পিক পাওয়া যায়, অর্থাৎ বাইন্ডিং এনার্জিটা হঠাৎ করে লাইট নিউক্লি, লাইট মানে এখানে মাস নাম্বার কত, ধরো 1 2 3 4 5 এরকম 6 7 8 9 10 অক্সিজেন। তো এই যে লাইট নিউক্লি যাদের মাস নাম্বার খুব কম, তাদের প্রথম দিকে দেখা যাচ্ছে হঠাৎ করে শার্প একটা পিক পাওয়া গেছে, একেবারে ধাম করে 7 8 চলে আসছে। তো এই যে হঠাৎ করে আসলো, এর মানেটা কি, যে লাইট নিউক্লি গুলা ফিউজড হয়ে অপেক্ষাকৃত ভারী একটা নিউক্লিয়াস হচ্ছে এবং তাদের বাইন্ডিং এনার্জি অনেক বেশি। তারপরে আমরা কতগুলো পিক পাচ্ছি, হিলিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন, কতগুলো পিক পাওয়া যায়। তারপরে আস্তে আস্তে যখন মাস নাম্বার বাড়ছে তখন দেখা যাচ্ছে যে আয়রনের এখানে হাইয়েস্ট পিক, এই যে যে গ্রাফটা কার্ভের হাইয়েস্ট পিক হচ্ছে আয়রন, এবং আয়রনটা কোথায় আছে 60। দেখো এটা যদি 50 হয়, এটা যদি 100 হয়, তাহলে এটা 60। তোমরা যখন কার্ভটা আঁকবা এই ক্যালকুলেশন গুলো ঠিক থাকতে হবে। এই কার্ভ দেখলে বোঝা যাবে যে হ্যাঁ তুমি সবকিছু জানো বাইন্ডিং এনার্জি সম্পর্কে। বাট কার্ভ যদি উল্টাপাল্টা হয় তাহলে বোঝা যাবে যে তুমি বাইন্ডিং এনার্জি কিছুই জানো না। দেখো এটা যদি 50 100 150 200 250, আর এখানে রেঞ্জ কত 2 4 6 8 10, আগে রেঞ্জটা দিয়ে দিবা, ঠিক আছে? তারপরে কি করবা, লাইট নিউক্লি অর্থাৎ এই 1 2, এই যে হিলিয়াম কত 2 1 হাইড্রোজেন, অর্থাৎ লাইট নিউক্লি গুলা শার্প করে, এটা কিন্তু জিরো থেকে না, এটা একটু উপর থেকে শার্প করে কি করছে, সাথে চলে আসছে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ার সাথে। এখানে এসে হিলিয়াম ছিল, হাইড্রোজেন এখানে 2 নম্বর, হিলিয়াম দেখো এখানে চলে আসছে, কত হিলিয়ামের বাইন্ডিং এনার্জি অনেক বেশি। আমরা একটু আগে ডিউটিরন বের করেছিলাম, ডিউটিরন কত ছিল 2.2, এই দেখো 2 এর কাছাকাছি ডিউটিরন এখানে, এটা হচ্ছে হাইড্রোজেন হিলিয়াম। তারপর হিলিয়াম তো বের করলে দেখতা যে হিলিয়ামের এরকম 7 8 7.5 এর উপরে চলে আসছে। তারপরে কতগুলা পিক পেয়ে আমরা 60 এর কাছাকাছি আয়রন পাচ্ছি, এবং তোমার এটা থাকতে হবে যে 60 যেখানে সেখানে থাকবে হাইয়েস্ট পিক, এবং তারপরে 60 আস্তে আস্তে এটা কি করছে, একটু একটু বেন্ড করতে করতে 200 কাছাকাছি যে আরেকটু বেন্ড করেছে করে, তখন তাও সে বেন্ডটা কত, এই 7 7.5 এর মধ্যে। ওকে, তোমরা অনেক সময় দেখা যায় আঁকতে যে এটারে একেবারে নিচে শোয়া দাও, অনেকে এক্স এক্সিসে মিলাই দাও, সো এটা রং। হ্যাঁ, এটা একটু নেমে আসছে, বাট এটা 7 7.5 এর মধ্যে আছে। ওকে, সো কয়েকবার প্র্যাকটিস করলে হয়ে যাবে। এখন মেইন প্রশ্ন যেটা, যে সিগনিফিকেন্সটা কি এই কার্ভের বা ক্যারেক্টারিস্টিক্স কি কি। তো মেইন 3টা পয়েন্ট মনে রাখলে হবে, যে ফার্স্টে হচ্ছে দেখছে 1 নম্বর যে লাইট নিউক্লি গুলা ফিউজড হয়ে আপনাকে কিন্তু একটা ভারী নিউক্লিয়াস হচ্ছে এবং বাইন্ডিং এনার্জি শার্প পিক পাচ্ছি। এটা 2 নম্বর হচ্ছে যে আয়রনের কাছে এসে আমরা যখন মাস নাম্বার 60 তখন আমরা পিকটা হাইস্ট, সবচেয়ে উচ্চতায় কোথায়, মাস নাম্বার 60 আয়রন, কোবাল্ট, নিকেল। আর তারপরে কি হচ্ছে 200, আচ্ছা 200 উপরে যে এটা একটু বেন্ড করে আসছে, তাও কত, তো 7 7.5 এর কাছাকাছি এটা বেন্ড করেছে। এখন এই যে 3টা পয়েন্ট, এই 3টা পয়েন্টের ব্যাখ্যাটা কি। নাম্বার 1, যে লাইট নিউক্লিয়াসগুলো ফিউজড হয়ে অপেক্ষিত একটা ভারী নিউক্লিয়াস হচ্ছে, এবং এটা হচ্ছে ফিউশন ডিফাইন করছে। ফিউশন কি জানি, যে দুইটা হালকা ছোট ছোট নিউক্লিয়াস যখন যুক্ত হয়, কম্বাইন্ড হয়, ফিউজ হয়, দেন অপেক্ষাকৃত একটা ভারী নিউক্লিয়াস হয় এবং লার্জ অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজড হয়।
এবং এটা দিয়ে আমরা এখনই করব, ক্যালকুলেশন করব। এটা দিয়ে হাইড্রোজেন বোম আবিষ্কার করা হয়েছে। অর্থাৎ দুইটা নিউক্লিয়াস, লাইট নিউক্লিয়াস, হালকা নিউক্লিয়াস ফিউজড হয়ে অপেক্ষাকৃত ভারী একটা নিউক্লিয়াস তৈরি হয় এবং প্রচুর অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ হয়। এই ঘটনাটাকে বলা হয় ফিউশন। সো বাইন্ডিং এনার্জি কার্ভের এই প্রথম যে অংশটা, এটা ফিউশন ডিফাইন করে, ফিউশনকে এক্সপ্রেস করে। ঠিক আছে, নাম্বার 2, এই যে 60 কাছাকাছি বাইন্ডিং এনার্জি আমরা হাইয়েস্ট পিক পাচ্ছি, এটা কি ইন্ডিকেট করছে যে আয়রন, কোবাল্ট, নিকেল এটা হচ্ছে খুবই স্ট্রং। প্রকৃতিতে এদের অ্যাবান্ডেন্স খুব বেশি এবং খুবই স্ট্রং। তুমি লোহার একটু ঘুষি মারো, ভাঙবে না তোমার হাত ভাঙবে বলো? অর্থাৎ এখানে এদের স্টেবিলিটি খুব বেশি, আয়রন, কোবাল্ট, নিকেল। সো এই যে এদের বাইন্ডিং এনার্জিও পিকটাও হাই। দেখো বাইন্ডিং এনার্জি যে পিক সেটা হাই, কত কাছাকাছি? 60 কাছাকাছি। সো তোমার কার্ভটা যখন আঁকবা, এটা যেন অবশ্যই ইন্ডিকেট করে যে হাইস্ট পিকটা 60 কাছাকাছি, আয়রন, কোবাল্ট, নিকেল এই রিজিয়নে এইগুলো আছে। দেন কি হচ্ছে, আস্তে আস্তে এটা একটু বেন্ড করছে, তার বাইন্ডিং এনার্জি কমে যাচ্ছে। হোয়াট ডাজ ইট মিন? এই নিউক্লিয়াসগুলোর স্টেবিলিটি কম। এই যে মনে আছে যে স্টেবিলিটি কার্ভে আমরা দেখেছিলাম যে নিউটন প্রোটনের ভেরিয়েশন অনেক, প্রোটন নাম্বারের চেয়ে নিউটন নাম্বার অনেক বেশি, যার জন্য এরা আনস্টেবল নিউক্লিয়াস, এবং আনস্টেবল যাওয়ার জন্য কি হচ্ছে, এরা ভাঙছে। অর্থাৎ এদের কি হচ্ছে, স্বতঃস্ফূর্ত ভাবে আলফা, বিটা, গামা বের হয়ে যাচ্ছে এবং এদের বাইন্ডিং এনার্জি কি হচ্ছে, অপেক্ষাকৃত কম, এবং এটা স্বতঃস্ফূর্ত ভাবে ভাঙছে এবং এই জন্য আস্তে আস্তে এটা বেন্ড করছে এবং এটা মাস নাম্বার 200 কাছাকাছি উপরে যেয়ে আস্তে আস্তে এটা কমে যাচ্ছে। কমে কত? 7, 7.5 কাছাকাছি আসছে। তাহলে এই বাইন্ডিং এনার্জি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ থেকে আমরা 3টা পয়েন্ট পেলাম। ও আর এই অংশটা কি তাহলে? ফিউশন, সরি ফিশন। ফিশন মানে কি, যে একটা ভারী নিউক্লিয়াস ভেঙে দুইটা হালকা সমভরের, প্রায় সমভরের দুইটা হালকা নিউক্লিয়াস হচ্ছে, এটাকে বলা হয় ফিশন। আমরা এখন এই ফিশন নিয়ে পড়বো, তোমাদের সিলেবাসে এটাই আছে। তো এই ফিশন বুঝতে গেলে এই কার্ভটা অবশ্যই জানতে হবে। কার্ভের নাম হচ্ছে বাইন্ডিং এনার্জি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, অথবা বাইন্ডিং এনার্জি কার্ভের বৈশিষ্ট্য বা সিগনিফিকেন্স কি। সিগনিফিকেন্স মোট 3টা জিনিস পেলাম। একটা হচ্ছে এই প্রথম দিকে আমরা যেটা পাচ্ছি, এটা ফিউশন ইন্ডিকেট করছে, মাঝে এসে স্টেবিলিটি পাচ্ছি, স্টেবল, এবং তারপরে আমরা এই অংশে পাচ্ছি ফিশন, অর্থাৎ ভারী নিউক্লিয়াস গুলো ভেঙে যাচ্ছে। সামান্য একটু আঘাতেই কি হচ্ছে, সমভরের নিউক্লিয়াসে তৈরি হচ্ছে, এবং এই ঘটনাটাকে বলা হচ্ছে ফিশন। তাহলে আমরা এখন এই ফিশন এবং ফিউশন নিয়ে পড়বো, যেটা আমাদের সিলেবাস আছে। তাহলে এটা বুঝতে পেরেছো? বাইন্ডিং এনার্জি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ যদি এক্সপ্লেইন করতে বলে তাহলে কি লিখবা? 3টা পয়েন্ট, যে আমরা ফিশন এবং স্টেবিলিটি, সংক্ষেপে এটা লিখে নাও। বাইন্ডিং এনার্জি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, এটা 3টা পয়েন্ট ব্যাখ্যা করবা। একটা হচ্ছে ফিশন, একটা হচ্ছে ফিউশন, আর একটা হচ্ছে স্টেবিলিটি। লাইট নিউক্লিয়াস গুলো ফিউজড হয়ে অপেক্ষিত ভারী নিউক্লিয়াস হচ্ছে, এটাকে বলা হয় ফিউশন। আর মাঝে আমরা হাইস্ট পিকে পাচ্ছি আয়রন, কোবাল্ট, নিকেল, স্টেবল, খুবই স্টেবল এগুলো, এবং স্টেবিলিটি শো করছে। এবং মাস নাম্বার যখন বেশি, তখন এখানে কি হচ্ছে, ভারী নিউক্লিয়াস গুলো অল্প আঘাতে সমভরের নিউক্লিয়াসে পরিণত হচ্ছে, একে বলা হয় ফিশন। আমরা এখন এই ফিশন নিয়ে পড়বো। তাহলে এখানে ক্যারেক্টারিস্টিক্স, দুটো জিনিস প্রশ্ন, যে বাইন্ডিং এনার্জি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ এক্সপ্লেইন করো, বা সিগনিফিকেন্স অফ দ্য বাইন্ডিং এনার্জি কার্ভ এক্সপ্লেইন করো, এবং স্টেবিলিটি কার্ভ। সো এই দুইটা কার্ভ খুব চমৎকার ভাবে তোমরা বুঝে নিজের ভাষায় লিখবে। ওকে, এবং মাস ডিফেক্ট বাইন্ডিং এনার্জি, এটা ডেফিনিশন পড়বা, সেপারেশন এনার্জি পড়বা, এবং এই সূত্রে অঙ্ক করবা। ওকে, অঙ্ক এখানে 2-1টা দিয়েছি, আরো আছে বইতে, এই অঙ্কগুলা করবা। আমি দেখি আমার কাছে প্রবলেম শিট থাকলে তোমাদের দিব। এইবার আসো আমাদের সিলেবাসে যেটা আছে, যে ফিশনটা কি, একটু আগে আমি বললাম বাইন্ডিং এনার্জি কার্ভের কি ডান পাশের দিকে যে অংশটা, সেটা ফিশন ডিফাইন করে, যে এই রিঅ্যাকশন, সেটা ওয়ান কাইন্ড অফ রিঅ্যাকশন in which an atomic nucleus of a radioactive element splits, ভাগ হয়ে যাচ্ছে, by bombardment from an external source। এক্সটার্নাল সোর্স দিয়ে যখন বোম্বার্ড করা হচ্ছে, তখন কি হচ্ছে, এই নিউক্লিয়াসটা, অ্যাটমিক নিউক্লিয়াসটা স্প্লিট, ভেঙে যাচ্ছে, উইথ সিমultaneously রিলিজ লার্জ অ্যামাউন্টস অফ এনার্জি, এবং সেই সাথে সিমultaneously একই সাথে কি হচ্ছে, প্রচুর এনার্জি পাচ্ছি, ইউজ ফর ইলেকট্রিক পাওয়ার জেনারেশন, যেটা আমরা পাওয়ার জেনারেশন ভালো কাজে ব্যবহার করছি, আবার অ্যাটম বোমও বানিয়ে ফেলেছি। কি বলো? অ্যাটম বোমের অ্যাপ্লিকেশন কি আমরা দেখেছি? কি
কি তোমরা ইউরেনিয়ামকে একটা নিউটন দিয়ে আঘাত করা হয় ওইটা? হ্যাঁ, আমার প্রশ্ন অ্যাটম বোমের অ্যাপ্লিকেশন কি আমরা দেখেছি কিনা? কে বলতে পারবে? প্রশ্ন বুঝে নাই নাকি? আমরা কি অ্যাটম বোম দেখেছি? মানে এটার অ্যাপ্লিকেশনস, মানে এটার ফলাফলটা কি আমরা দেখেছি কিনা? অ্যাটম বোম কোথাও বাস্ট হয়েছে পৃথিবীতে? কিন্তু দ্বিতীয় হিরোশিমা, বিশ্বযুদ্ধের নাগাসাকি। সময় ম্যাডাম হ্যাঁ, কোথায় কোথায়? হিরোশিমা নাগাসাকি গুড গুড, এক্সেলেন্ট। হিরোশিমা নাগাসাকিতে যে দুটা বোম পড়েছিল সেটা ছিল অ্যাটম বোম। অ্যাটম বোমটা তৈরি হয়েছিল কোন প্রসেসে? এই ফিশন প্রসেসে। অর্থাৎ সেখানে ভারী নিউক্লিয়াসকে একটা এক্সটার্নাল সোর্স দিয়ে কি করা হয়েছে? বোমবার্ড করা হয়েছে, যেটা দুইটা ভাগে ভাগ হয়েছে এবং লার্জ অ্যামাউন্ট অফ এনার্জি, এবং সেটা এখানে যদিও বলা হচ্ছে যে ইলেকট্রিক পাওয়ার জেনারেশন আমরা ব্যবহার করছি, কিন্তু অলরেডি আমরা ধ্বংসাত্মক কাজেও ব্যবহার করে ফেলেছি, এবং এটা আমরা প্রত্যক্ষ করেছি কোথায়? হিরোশিমা এবং নাগাসাকিতে। এই দেখো, আর এই রিয়াকশনটা দেখো, এই যে টার্গেট নিউক্লিয়াস নিউটন দিয়ে বোমবার্ড করা হলো টার্গেট নিউক্লিয়াসকে, করে দেখা গেল কি যে ফিশন দুইটা সমভরের নিউক্লিয়াসে পরিণত হলো, এবং এর সাথে তিনটা নিউট্রন আবার বের হলো, এবং লার্জ অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ হলো। এই ইকুয়েশনটাকে বলা হয় ফিশন, নিউক্লিয়ার ফিশন। এ লার্জ নিউক্লিয়াস splits into several small nuclei when impacted by a neutron, and energy is released in this process. ম্যাডাম তাহলে একটা কোশ্চেন আছে। ওকে, ম্যাডাম এই সিস্টেমটা কি ম্যাডাম ওই তো ইউরেনিয়ামকে একটা নিউটন দ্বারা আঘাত করা হয়, তারপর বেরিয়াম, কিউট্রন এবং নিউট্রন তৈরি হয়, সেটা কি? সেটাই তো বলছি, যে এটা ভারী নিউক্লিয়াস, নিউটন দিয়ে আঘাত করা হলো, বেরিলিয়াম, ক্রিপ্টন এবং লার্জ অ্যামাউন্ট অফ এনার্জি, এর সাথে তিনটা নিউটনও বের হলো। কোশ্চেন যখন করেছে তাহলে আর একটু পিছনেই যাই। এর আগে তোমাদের রেডিও অ্যাক্টিভিটি পড়ালাম, বিটা ডিকে পড়িয়েছিলাম, তাই না? বিটা ডিকেতে কি হয়েছিল মনে আছে? গত ক্লাসে পড়িয়েছি। যা পড়াচ্ছি সেগুলো কি করছি? খাতা বন্ধ করে রেখে দিচ্ছি নাকি? আচ্ছা, যা ওই প্রশ্নটা যেহেতু আসলো আমি বলি যে এই যে ইউরেনিয়ামকে কেন বোমবার্ড করা হয়েছিল নিউটন দিয়ে, জানো? এটা কিন্তু এই ফিশন ঘটানোর জন্য কিন্তু না, একটা কারণ ছিল, বলেছি তোমাদের। কেউ বলতে পারবে? যে বলতে পারবে তাকে একটু মার্কস দিব আজকে। নিউটন দিয়ে কেন বোমবার্ড করা হয়েছে? আমি ঘটনাটা বলেছিলাম। নিউটন দিয়ে ইউরেনিয়ামকে কেন বোমবার্ড করা হলো, কি উদ্দেশ্যটা ছিল? একটা উদ্দেশ্য করা হয়েছিল, কিন্তু ফিশন ঘটানোর, অ্যাটম বোম বানানোর জন্য কিন্তু মানে লার্জ অ্যামাউন্ট অফ এনার্জি পেলাম, সেই এনার্জি দিয়ে অ্যাটম বোম বানালাম আমরা, কিন্তু অ্যাটম বোম বানানোর জন্য এটা করা হয়নি। এর উদ্দেশ্যটা কি ছিল? যে নিউটন দিয়ে ইউরেনিয়ামকে বোমবার্ড করা হয়েছিল। কি কারণে জানো? বলেছি, গত ক্লাসে বলেছি। আমি আসলে অনেক গল্প করি, গল্পের মধ্যে বলে ফেলেছি। কেউ মনে আছে কিনা কারণ? ক্ষুদ্র অ্যাটমে পরিণত করার জন্য? না, আমি উত্তরটা অলরেডি বলে দিয়েছি। মেসনিক ফোর্সে নিউট্রন ও প্রোটন। এই কাছাকাছি চলে আসছে, আরেকটু চিন্তা করো, কাছাকাছি চলে আসছে। না না, নিউক্লিয়ার এনার্জির জন্য না, আমরা জানি না যে ওখানে এনার্জি আছে। কাছাকাছি চলে, গত ক্লাসে পড়িয়েছি এটা। আমি যে নিউক্লিয়াস থেকে ইলেকট্রন আসে মেসনিক ফোর্সের কারণে। এক্সেলেন্ট। তোমার নামটা বলো? তাসনিম জামান আফরিন। হ্যাঁ, আপনার 26 নাম্বার, আমি তোমাকে একটা মার্কস দিয়ে রাখছি। এটা হচ্ছে বিটা ডিকেতে পড়ালাম। বিটা ডিকেতে কি হলো, যে একটা নিউক্লিয়াস থেকে যদি সামহাও একটা ইলেকট্রন বের করা যায়, নিউক্লিয়াসের ওই যে বিটা ডিকের ইকুয়েশনটা কি ছিল? বিটা ডিকেতে কি ছিল বলতো? যে একটা নিউট্রন ভেঙে কি হচ্ছে? প্রোটন প্লাস ইলেকট্রন। তার মানে বোঝা যাচ্ছে যে তোমরা পড়ছো না। এই যে একটা নিউট্রন ভেঙে কি হচ্ছে? প্রোটন ইলেকট্রন হচ্ছে, এই ইলেকট্রনটা বের হয়ে যাচ্ছে, তাই না? নিউক্লিয়াসের মধ্যে বিটা ডিকে, অর্থাৎ এই যে আমরা রেডিও অ্যাক্টিভিটি পড়লাম, বিটা ডিকেটা মানে কি? নিউক্লিয়াস থেকে ইলেকট্রন বের হচ্ছে, কিন্তু নিউক্লিয়াসে ইলেকট্রন থাকে না, রাইট? তাহলে ইলেকট্রনটা কোথা থেকে আসলো? হচ্ছে যে নিউক্লিয়াসের নিউট্রন কনভার্টেড হচ্ছে, মেসন থিওরি যে অলরেডি এটা কনভার্টেড হচ্ছে, নিউট্রন প্রোটন ইলেকট্রনে বের হচ্ছে, প্রোটন ভেঙে নিউট্রন প্রোটন হচ্ছে, ইলেকট্রন হচ্ছে, এরকম কনভার্টেড হচ্ছে। একটা নিউট্রন যখন ভেঙে প্রোটন এবং ইলেকট্রন বের হচ্ছে, এই ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে বের হয়ে যাচ্ছে, এটাকে বলে বিটা ডিকে। অর্থাৎ এই ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে বের হচ্ছে। আমরা জানি নিউক্লিয়াস ইলেকট্রন থাকতে পারে না, ইলেকট্রন থাকে অরবিটে, এটা আমরা প্রমাণ করেছি। বলো কোন সূত্র দিয়ে? নিউক্লিয়াস ইলেকট্রন থাকতে পারে না, এটা আমরা একটা বিখ্যাত সূত্র দিয়ে প্রমাণ করেছি। বলো সেটা কি?
ভরবেগের অনিশ্চয়তা সূত্র হ্যাঁ, গুড। কে বললা দেখি, কে বললা? 15 তৌফিক। হ্যাঁ, তৌফিক। হ্যাঁ, তৌফিক, ভেরি গুড। অনিশ্চয়তা শুধু তৌফিক একটু পড়াশোনা করছে, সবাই করছো। আর হ্যাঁ, আনসার্টেনটি প্রিন্সিপাল দিয়ে আমরা প্রমাণ করেছি যে নিউক্লিয়াসে ইলেকট্রন থাকতে পারে না। এটা আমরা, এটা একটা অঙ্ক, চমৎকার একটা অঙ্ক, এটা দিয়ে আমরা প্রমাণ করেছি হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল দিয়ে। তাহলে এই যে বিটা ডিকে সে ইলেকট্রনটা কোথা থেকে আসলো? নিউক্লিয়াস থেকে আসছে। এবং বিটা ডিকে রেডিও অ্যাক্টিভিটি, এটা টোটালি নিউক্লিয়ার ফিনোমিনা, অর্থাৎ নিউক্লিয়াস থেকে হচ্ছে, নিউক্লিয়াসের ভিতরের থেকে ঘটনাটা গুলো ঘটছে, আলফা বিটা বেরোচ্ছে, বিটা মানে ইলেকট্রন। তাহলে ইলেকট্রনটা কোথা থেকে আসলো? নিশ্চয়ই নিউক্লিয়াস থেকে আসছে। তাহলে নিউক্লিয়াসে তো ইলেকট্রন থাকতে পারে না, কোথা থেকে আসলো? কারণ নিউক্লিয়াসে একটা নিউট্রন ভেঙে প্রোটন এবং ইলেকট্রন হয়েছে, ইলেকট্রনটা বের হয়েছে। বুঝলাম, বের হয়ে গেল। এই যে প্রোটনটা থেকে গেল না, প্রোটন একটা বেড়ে গেল, তাই না? প্রোটন সংখ্যা বেড়ে যাবে, অর্থাৎ যখনই বিটা ডিকে হচ্ছে তখন যে নিউক্লিয়াসটা ছিল সেই নিউক্লিয়াসটার প্রোটন নাম্বার 1 বেড়ে যাচ্ছে। অর্থাৎ এটা যে ইউরেনিয়াম, এটা থেকে যদি একটা ইলেকট্রন বের করা যায়, ইউরেনিয়াম 92, তাহলে যে নিউক্লিয়াসটা কনভার্ট হবে সেটা হবে 93। এখন 93 তো আমরা জানি না, তখন ওই পর্যন্ত 92 হচ্ছে প্রকৃতিতে ন্যাচারালি পাওয়া লাস্ট এলিমেন্ট। এখন সায়েন্টিস্টরা গবেষণা করছিলেন যে কি করে 93 পাওয়া যায়। তখন বলেন হ্যাঁ, যেহেতু রেডিও অ্যাক্টিভিটি আবিষ্কার হয়ে গেল, ঠিক আছে, ইউরেনিয়াম 92, এটা থেকে একটা ইলেকট্রন বের করে ফেলি, তাহলে 93 হবে। 93 থেকে একটা ইলেকট্রন বের করবো, 94 হবে। এইভাবে আপ টু আর্টিফিশিয়ালি রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট তৈরি করা সম্ভব। এবং তখন তারা এটা নিয়ে কাজ করছিলেন, এবং এই পর্যন্ত কাজ করে করে আমরা কত 118-তে চলে এসেছি। 92 পর্যন্ত কিন্তু ইউরেনিয়াম এটা প্রকৃতিতে পাওয়া যাচ্ছে। এরপরে যেগুলো 93 থেকে, এগুলো সবই কিন্তু আর্টিফিশিয়াল রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, এটা ল্যাবরেটরিতে তৈরি করা হচ্ছে। কিভাবে? যে এখান থেকে ইলেকট্রন বের করা হচ্ছে। বাট আমার যে প্রশ্নটা ছিল যে একটা নিউটন দিয়ে বোমবার্ড করে উদ্দেশ্য ছিল যে এই 92 ইউরেনিয়াম থেকে একটা ইলেকট্রন বের করা। ইলেকট্রন বের করব, তাহলে কি হবে? যে এলিমেন্টটা হবে সেটা হবে প্রোটন, আর একটা প্রোটন বেড়ে যাবে, অর্থাৎ 93 পাবো। এই জন্য এই এক্সপেরিমেন্টটা করা হয়েছিল যে নিউটন দিয়ে ইউরেনিয়ামকে একটু বোমবার্ড করলে কি হবে, সে একটা ইলেকট্রন যদি বের হয়ে যায় তাহলে আমরা 93 পাবো। কিন্তু দেখা গেল যে এই বোমবার্ড করতে যে 93 তো পেলাম না, উল্টা এই ফিশনটা আবিষ্কার হয়ে গেল। অর্থাৎ ইউরেনিয়াম কি হচ্ছে, এটা ডাম্বেল, এর মধ্যে একটা ভাইব্রেশন হলো, সেইকে যখন এনার্জি দিল, এই কম্পন শুরু হলো, কাঁপতে কাঁপতে কি করলো, সমান ভরের দুইটা নিউক্লিয়াসে পরিণত হলো, সাথে আরো 3টা নিউট্রন বের হলো, এবং এই সাথে লার্জ অ্যামাউন্ট অফ এনার্জি পেলাম। এই এনার্জি পেয়ে তখন সায়েন্টিস্টদের মাথা ঘুরে গেল যে এত এনার্জি, ঠিক আছে, এই এনার্জি দিয়ে একটু বোম বানাই, কি বলো? তখন অ্যাটম বোমের তৈরি হলো। এবং অ্যাটম বোম তৈরি হওয়ার পর কি হলো, বোম বানায় এখন এটা একটু ফেলতে হবে, কোথায় ফেলবো? বাস তখন ওই জার্মানির যে কি বলে, আইনস্টাইনও ছিল এই গ্রুপে, জার্মানি থেকে। হ্যাঁ হ্যাঁ, আইনস্টাইন ছিলেন জার্মানি থেকে ওকে আমেরিকা নিয়ে আসা হলো, বলে তুমি বানাও। বানানোর পর তখন বলে ঠিক আছে, এখন এটা কোথায়, আমেরিকা এখন কোথায় ফেলবে? তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যাও, যে আটলান্টিকের ওই পারে ফেলে দিয়ে আসো। ওকে, এটা হচ্ছে গল্পটা বললাম। এটা হচ্ছে গিয়ে যে আসলে মনে পড়েছিল, তাহলে রেডিও অ্যাক্টিভিটি শিখালাম, এই ফিশন আমরা শিখছি। এবার আসো এনার্জি, কতটা এনার্জি রিলিজ হয় এটা আমরা দেখি। এই দেখো, এই যে ইকুয়েশনটা, যে প্রশ্নটা তুমি করেছিলে সেই ইকুয়েশন, যে নিউটন দিয়ে ইউরেনিয়াম 235, ইউরেনিয়ামের 3টা আইসোটোপ আছে বুঝছো, 235, 238, 239। তাহলে নিউটন দিয়ে বোমবার্ড করা হয়েছিল ইউরেনিয়াম 235 কে। করার পরে এটা কি হলো, এইটা এরকে অ্যাবজর্ব করে নিল, এটা এক্সাইটেড হয়ে গেল, স্টার মানে হচ্ছে এক্সাইটেড, গ্রাউন্ড স্টেট থেকে আপার স্টেটে চলে গেল নিউক্লিয়াসটা। দেন এটা কি করছে, এর মধ্যে একটা যে এটাকে বলা হয় লিকুইড ড্রপ মডেল। লেখো তো, লিকুইড ড্রপ মডেল। যে কচুরি পাতার উপরে যদি এক বিন্দু একটা ড্রপ পানি থাকে, ওয়াটার ড্রপ মানে পানির একটা বাবল থাকে, দেন কি হবে, এটা তুমি যখন হাতটা নাড়াবা, কচুরি পানাটা নাড়াবা, তখন ওই পানির ড্রপটা কি হবে, একটু কাঁপবে না? কাঁপতে 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 দেখবা যে 2টা পানির ড্রপ তৈরি হয়। দেখেছো তোমরা? খেয়াল করেছো? হ্যাঁ, তাহলে কি হচ্ছে, ঠিক ওই লিকুইড ড্রপ মডেল দিয়ে এটা এক্সপ্লেন করা হয়েছে যে এই যে নিউটন দিয়ে যখন একে বোমবার্ড করা হলো, এর মধ্যে একটা কাঁপন তৈরি হলো, কাঁপতে কাঁপতে সে তখন কি হচ্ছে, যে সমভরের 2টা নিউক্লিয়াসে পরিণত হলো, 56 আর এটা হচ্ছে 36। মডেল বলছিলেন, ওটা একটু আবার বললে ভালো হতো। লিকুইড ড্রপ মডেল।
এটা সুন্দর একটা ছবি ছিল, ছবিটা আসলে এখানে আনা হয়নি, ওটা ছবিটা দেখলে বুঝতে পারতাম যে যখন এটা নিউটন থেকে বোমবার্ড করলে এর ভিতরে একটা এই যে ভাইব্রেশন, যে এক্সাইটেড হয়ে যায়, তখন এটা কাঁপতে কাঁপতে দুটা সমভরের ওই দুটা নিউক্লিয়াসে হয়, যেমন ওই কচুরিপানার ওই উপরে যখন পানির ড্রপকে যখন একটু আমরা ঝাঁকি দেই তখন আস্তে আস্তে দেখবো যে বড় বাবলটা দুই ভাগ হয়ে যায়, দুইটা বাবল হয় সেরকম, এবং তার সাথে 3টা নিউটন প্লাস লার্জ অ্যামাউন্ট অফ এনার্জি বের হয়। ঠিক আছে, এই যে কিউ, কিউ মানে কিউ ভ্যালু, কিউ মানে এনার্জি। এখন আমরা কি করব, যে ফিশন, এই প্রসেসটাকে বলা হয়, এই ঘটনাটাকে বলা হয় ফিশন। ওকে, এবং এই ফিশনটা কত এনার্জি রিলিজ হয় সেটা আমরা এখন বের করব। তাহলে এই ইকুয়েশন থেকে বের করতে পারবো বলো তো? বাইন্ডিং এনার্জি ইকুয়েশন আমরা একটু আগে যেটা দেখেছি, যে বিক্রিয়ার আগে টোটাল মাস এবং বিক্রিয়ার পরে টোটাল মাস আমরা যোগ করব, করে কিউর মানটা বের করবো। সো কিউ ইজ ইকুয়াল টু কি হবে, এই মাসটা এটা দিয়ে এটা বিয়োগ এই টোটাল মাস, তাহলে আমরা কিউ পেয়ে যাব। হ্যাঁ, এনার্জি কত, এই বিক্রিয়ার কত পরিমাণ এনার্জি বের হলো সেটা আমরা বের করব। তার আগে এখানে যেহেতু 3টা নিউটন আসছে, আমি এই 3টা নিউটনের একটু ব্যাখ্যা আচ্ছা পরেই দিই। তাহলে এটা হচ্ছে ফিশন রিঅ্যাকশন। এখন আমরা কি করব, কত এনার্জি বের হলো আমরা সেটা বের, এনার্জি মানে কিউ ভ্যালু, এই যে কিউ ভ্যালু, এটা হচ্ছে যে একটা রিঅ্যাকশনে, একটা বিক্রিয়ায় কি পরিমাণ এনার্জি রিলিজ হয় সেটা বের করব। কোন ইকুয়েশনের সাহায্যে? বাইন্ডিং এনার্জি ইকুয়েশনের সাহায্যে। সেখানে আমরা কি করব, যে বিক্রিয়ার আগে টোটাল মাস এবং বিক্রিয়ার পরে টোটাল মাস বের করব, তারপরে কিউ ইজ ইকুয়াল টু কি হবে, এইটা বিফোর মাস এবং আফটার মাস এর বিয়োগফল যেটা, সেটাই হবে কিউ ভ্যালু। তাহলে আমরা করে ফেলি। আমরা মাস অফ ইউরেনিয়াম, ইউরেনিয়ামের মাস আমরা জানি 235, 235 এর পরে আরো কিছু সংখ্যা আছে, এত এএমইউ, এবং মাস অফ নিউটন, একটা নিউটন আছে, নিউটনের মাস একটু আগে বলেছি মনে আছে তো, 1.008665, এটা মুখস্থ থাকবে। ঠিক আছে, তাহলে আমরা এবার এই টোটাল মাস, এই টোটাল মাস কোনটা, বিক্রিয়ার আগে টোটাল মাস কত, ইউরেনিয়াম এবং নিউটনের মাস আমরা যোগ করলাম, এত এএমইউ, অ্যাটমিক মাস ইউনিট। তোমরা এই ইউনিট গুলো একটু পড়ে নিও, তোমাদের পড়া আছে জানি, এই জন্য আমি আর ডিটেলসে যাচ্ছি না। অ্যাটমিক মাস ইউনিট, কার্বন 12 থেকে এটা বের করা হয়। এবার আসো বিক্রিয়ার পরে টোটাল মাস কত, বেরিলিয়াম, ক্রিপ্টন এবং 3টা নিউটন। ওকে, তাহলে মাস অফ আমরা নিচে যে দেখি, যে মাস অফ বেরিলিয়াম, হ্যাঁ বিক্রিয়ার পরে দেখো, মাস অফ বেরিলিয়ামের মাস 140, আর ক্রিপ্টন হচ্ছে 91, আর 3টা নিউটন। তো নিউটনের মাস 3টা ছিল, সেই 3টাকে গুণ করলে সে এত, এবারে 3টা যোগ করো, টোটাল মাস। তাহলে এটা হচ্ছে মাস, এটা টোটাল মাস হয়ে গেল। এখন বিক্রিয়ার আগে টোটাল মাস যেটা ছিল, পরের মাস দুইটা দেখো বিয়োগ করি, তাহলে মাস ডিফেক্ট পেয়ে গেলাম কত, এটা 0.2303 AeV। এখন এটাকে যদি আমি 931 দিয়ে গুণ করি, তাহলে আমি কি পাবো, এনার্জি পেয়ে যাব। তাহলে কত এনার্জি রিলিজ হলো, এই মাস ডিফেক্ট ডেল এম কে সি স্কয়ার দিয়ে গুণ করো, অর্থাৎ এএমইউ আছে আমরা জানি 1 এএমইউ ইজ ইকুয়াল টু 931 এমইভি আর সি স্কয়ার। সো সি স্কয়ার কেটে গেল, এখানে থাকলো এটা মাস ডিফেক্ট দিয়ে 931 গুণ করলে আমরা এটা পাচ্ছি 209 ইনটু 8, কত, প্রায় 200, প্রায় 200 এমইভি। ওকে, তাহলে 200 এমইভি কি, তোমরা এটা খাতায় করবা। ওকে, বুঝতে পেরেছো এই জিনিসটা, কি বোঝা গেল? ওকে, তাহলে এখন দেখো, এবার আসল মজার ব্যাপার, এই যে কিউ, একটা নিউট্রন ইউরেনিয়াম একটা নিউক্লিয়াসকে বোমবার্ড করে আমরা কত এনার্জি পেলাম, 200 এমইভি। এই কথাটা লিখো, যে এনার্জি রিলিজ করে একটা নিউট্রন একটা ইউরেনিয়াম নিউক্লিয়াসের সাথে রিঅ্যাকশনের ফলে আমরা যে এনার্জি পেলাম সেটা হচ্ছে 200 এমইভি। এটা কথাটা মনে রেখো, পরে আবার প্রশ্ন করব। এখানে লেখা আছে, thus in the process of fission of one nucleus of uranium, ইউরেনিয়ামের একটা নিউক্লিয়াসের ফিশন করে আমরা কত পেলাম, প্রায় 200 এমইভি এনার্জি। ওকে, এবং এটা হচ্ছে অ্যাটম বোমের বেসিক প্রিন্সিপাল। ওকে, অ্যাটম বোম কি করা হচ্ছে, নিউটনকে এরকম ইউরেনিয়াম দিয়ে বোমবার্ড করে, তারপরে এই যে 200 এমইভি হচ্ছে, এখানে এই এনার্জিটা, লার্জ অ্যামাউন্ট অফ এনার্জি, এটা দিয়ে কি করা হচ্ছে, যখন এই বোমবার্ড অ্যাটম বোম তৈরি করা হয়েছে। অ্যাটম বোমের বেসিক প্রিন্সিপাল, এখানে ছোট্ট একটা অঙ্ক আছে, এনার্জি রিলিজ বাই 1 কেজি অফ ইউরেনিয়াম। 1 কেজি ইউরেনিয়াম দিয়ে তাহলে আমরা কত এনার্জি পাবো, এবং পরীক্ষায় অনেক সময় এটা এমইভি থাকে, অনেক সময় বলে যে কিলোওয়াট আওয়ারে, কেডব্লিউ কিলোওয়াট আওয়ারে বের করো, তখন এটা জাস্ট অঙ্ক, একটা অঙ্কটা করবো। 1 কেজি থাকতে পারে 1 গ্রাম, এটাও লিখে নাও,
এনার্জি রিলিজ বাই 1 গ্রাম অফ ইউরেনিয়াম। হ্যাঁ, আমরা যেটা করলাম সেটা হচ্ছে তোমার একটা নিউক্লিয়াস, এখানে 1 গ্রাম হতে পারে, 1 কেজি হতে পারে, তখন এই অঙ্কটা করবা, জাস্ট এর 235 এর অ্যাভোগাড্রো সংখ্যাতে এটা ভাগ করবা, দেন একটা নিউক্লিয়াসের জন্য পাই 200, তাহলে এতগুলোর জন্য কত এমইভি, এমইভি থেকে জুলে আসবা, জুল থেকে কিলোওয়াট আওয়ার। এটা ছোট্ট অঙ্ক, এনার্জি রিলিজ বাই 1 গ্রাম অফ ইউরেনিয়াম বা 1 কেজি অফ ইউরেনিয়াম। এবার আসো নিউক্লিয়ার ফিউশন, তাহলে 2.26 ইন্টু 10⁻⁷ কিলোওয়াট আওয়ার। এই কিলোওয়াট আওয়ারে কেন বের করবা? এই জন্য বললাম যে পরীক্ষায় অনেক সময় বলে যে ক্যালকুলেট দ্য এনার্জি রিলিজড অফ 1 কেজি অফ ইউরেনিয়াম ইন কিলোওয়াট আওয়ার, সেই জন্য আমি এটা বের করে দেখালাম তোমাদের। তাহলে আমরা এতক্ষণ কি করলাম? ফিউশন করলাম। এবার আসো ফিউশন। ফিউশনে কি বলেছিলাম? বান্ডিং এনার্জি কার্ভে প্রথমে আমরা যেটা দেখেছিলাম যে লাইট নিউক্লিয় গুলা যুক্ত হয়ে ফিউজড হয়ে অপেক্ষিত ভারী নিউক্লিয়াস তৈরি হয় এবং এর সাথে কি হয়? লার্জ অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ হয়। ওকে, যে দেখো এখানে ডিউটেরিয়াম ডিউটেরিয়াম দুইটা ডিউটেরিয়াম যুক্ত হয়ে কি হচ্ছে? হিলিয়াম নিউক্লিয়াস হচ্ছে। যে লাইট, এটা একটা লাইট, এটাও লাইট, দুইটা যুক্ত হয়ে হিলিয়াম, এবং এর সাথে লার্জ অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ হচ্ছে। এই ঘটনাটাকে, প্রসেসটাকে বলা হয় ফিউশন, অর্থাৎ সেভারাল স্মল নিউক্লিয়াই ফিউজ টুগেদার অ্যান্ড রিলিজ লার্জ অ্যামাউন্ট অফ এনার্জি। এবং এই এনার্জিটা আমরা এখন ক্যালকুলেট করব। তারপরে দেখো সূর্য, সূর্যি মামার থেকে তো চেনো তাই না? সূর্যি মামা উঠেছে আজকে? কাদের সূর্যি মামা উঠে নাই? হুম, দিনাজপুর, রংপুর, চুয়াডাঙ্গা, কি খবর তোমাদের? উঠছে ম্যাডাম। উঠেছে? আচ্ছা, ভালো। তাহলে দেখো সূর্য কি হচ্ছে? এভরি সেকেন্ড দ্য সান কনভার্টস 500 মিলিয়ন মেট্রিক টনস অফ হাইড্রোজেন টু হিলিয়াম। হাইড্রোজেন থেকে হিলিয়ামে কনভার্ট হচ্ছে প্রতি সেকেন্ডে, ডিউ টু দ্য প্রসেস অফ ফিউশন। ওকে, সূর্যতে কি হচ্ছে? ফিউশন প্রসেসে প্রতি সেকেন্ডে এত মেট্রিক টন, 500 মিলিয়ন মেট্রিক টনস অফ হাইড্রোজেন টু হিলিয়ামে কনভার্ট হচ্ছে। 5 million metric tons of excess materials is converted into energy in each second. প্রতি সেকেন্ডে এটা আবার এনার্জিতে কনভার্ট হচ্ছে। দিস মিনস দ্যাট এভরি ইয়ার, ওয়াও ওয়াও, এটা কত সংখ্যা? 3 3 6 9 12 15, আচ্ছা, এত মেট্রিক টনস আর কনভার্টেড ইনটু এনার্জি, বিশাল অ্যামাউন্ট অফ এনার্জি এটা। আচ্ছা, এখন এই ফিউশন, নিউক্লিয়ার ফিউশন ইজ দ্য প্রসেস বাই হুইচ মাল্টিপল নিউক্লিয়াই জয়েন টুগেদার। অর্থাৎ নিউক্লিয়ার ফিউশন হচ্ছে একটা প্রসেস যেখানে অনেকগুলো নিউক্লিয়াস জয়েন করছে এবং একটা ভারী নিউক্লিয়াস তৈরি হচ্ছে এবং লার্জ অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ হচ্ছে। আমরা এখন এই এনার্জি রিলিজটা বের করব কোন মেথডে বলো তো? কোন প্রক্রিয়া বের করব? কোন সূত্র দিয়ে? এই যেটা করলাম একটু আগে ফিউশনে, যেটা করলাম, কোন সূত্র? বাইন্ডিং এনার্জি সূত্র দিয়ে। ওকে, বাইন্ডিং এনার্জি, এখানে আমাদের রিঅ্যাকশনটা কি? যে হিলিয়াম প্লাস হিলিয়াম, সরি, ডিউটেরিয়াম প্লাস ডিউটেরিয়াম ইজ ইকুয়াল টু হিলিয়াম প্লাস লার্জ অ্যামাউন্ট অফ এনার্জি। এখন এই কিউ ভ্যালুটা আমরা বের করব। এখন এই কিউ ভ্যালু বের করতে গেলে কি করতে হবে? বিক্রিয়ার আগে টোটাল যে মাস সেটা যোগ করব, আর এই মাসটা এটা থেকে এটা বিয়োগ করব, বিয়োগ করব মানে কিউ এর মানটা পাবো। কিউ পেতে গেলে কি করতে হবে? এটাকে ওই পাশে পাঠাতে হবে। তাহলে ওই পাশে পাঠালে কি করতে হবে? এটা দুইটার যোগফল মাইনাস এটা মানটা। তাহলে আমরা একটু আগে যেটা করলাম সেই একই বাইন্ডিং এনার্জি কার্ভ থেকে আসছে। তাহলে মাস অফ দুইটা ডিউটেরিয়াম কেন? কারণ এই যে দেখো এখানে যেটা আসছে নিচে নামাই, তাহলে যেহেতু এটা দুইটা, আমরা যদি 2 দিয়ে গুণ করে দেই তাহলেই হয়ে গেল ডিউটেরিয়ামের মাস, একটা প্রোটন এবং একটা নিউট্রন আমরা জানি। তাহলে এখানে দেখো কি করছে? মাস অফ 2 ডিউটেরিয়াম, তাহলে দুইটা দিয়ে গুণ করলাম এটা। আর এই যে হিলিয়ামের মাস আমরা জানি, হিলিয়াম নিউক্লিয়াসের মাস এটা, সো দুইটা থেকে বিয়োগ করে যেটা আসলো সেটাকে 931 দিয়ে গুণ করলাম, আমরা পেয়ে গেলাম এনার্জি রিলিজ, এই যে কিউ এর মানটা। ইকুয়েশন সেম, তো বাইন্ডিং এনার্জি ইকুয়েশন প্লাস যে ফিউশনে যেটা বের করলাম, ফিউশনে বের করলাম। এবার আমার কোশ্চেন, বলো এনার্জি রিলিজ হলো ফিউশনে কত? প্রায় 24 এমইভি ধরলাম, ঠিক আছে? এখন এই 24 MeV, 24 MeV, ওকে, এটা কোথা থেকে আসলো? 24 MeV হচ্ছে ফ্রম ফিউশন। আচ্ছা,
আচ্ছা, এবং এই ফিউশন থেকে আমরা কি করেছি? ফিউশনে একটা রিঅ্যাকশন থেকে আমরা 24 এমইভি পেলাম, আর ফিউশনে কত পেয়েছিলাম? 200 ম্যাডাম। 200। আচ্ছা, ফিউশনে পেয়েছিলাম 200 আর এখানে পেলাম হচ্ছে 24 এমইভি। এখন বলো অ্যাটম বোমের বেসিক প্রিন্সিপালটা হচ্ছে কি? অ্যাটম বোমের বেসিক যে প্রিন্সিপাল সেটা হচ্ছে ফিশন। ওকে, তাহলে এখন আর হাইড্রোজেন বোমের যে বেসিক প্রিন্সিপাল সেটা হচ্ছে হাইড্রোজেন বোম বানানো হয়েছে এই থিওরি দিয়ে। হ্যাঁ, তাহলে হাইড্রোজেন বোম বেশি শক্তিশালী না অ্যাটম বোম বেশি শক্তিশালী? কি জানো? অ্যাটম বোম। অ্যাটম বোম বেশি শক্তিশালী। হাইড্রোজেন বম বেশি শক্তিশালী। এই তো, একজন কয় হাইড্রোজেন আর একজন কয় কি বলে অ্যাটম বোম। এখন দেখি ভোটাভুটি ভোট নিব নাকি? এমইভি এর মান যেখানে বেশি যাবে সেটা বেশি শক্তিশালী। সেটা বেশি শক্তিশালী। গুড। আর কেউ কিছু বলবা? বলো। এটা পেয়েছি কি ফিশন থেকে, তাই না? ফ্রম ফিশন থেকে পেলাম 200 এমইভি, আর কোথা থেকে পেলাম? ফিউশন থেকে পেলাম। তাহলে এটা হচ্ছে অ্যাটম বোম আর এটা হাইড্রোজেন বোম। এখন বলো যে কোন বোমটা শক্তিশালী বেশি, হাইড্রোজেন না অ্যাটম? হাইড্রোজেন বোম ম্যাম। হাইড্রোজেন বোম। আচ্ছা, হাইড্রোজেন বোমকে দেখেছো? অ্যাপ্লিকেশন দেখেছি আমরা? কোথাও বাস্ট হয়েছে নাকি? ম্যাম সূর্যতে তো ম্যাম এটা ম্যাথমেটিক্যালি দেখছিলাম ম্যাম, এটা এক্সাক্ট মনে পড়তেছে না, বাট হাইড্রোজেন বোমাটা সবচেয়ে বেশি শক্তিশালী। আচ্ছা, হাইড্রোজেন বোম কি আবিষ্কার হয়েছে কিনা তাই বলো? আবিষ্কার হয়েছে? হয়েছে, আবিষ্কার হয়েছে। তা আবিষ্কার হয়ে ওরা কি একটু বাস্ট করে নাই, দেখে নাই যে এনার্জি কি অ্যাটম বোমের চেয়ে বেশি না কম? নিশ্চয় করেছে। আচ্ছা, না এই যে তুমি এই যে বললা যে হাইড্রোজেন বোমের শক্তিশালী বেশি, কিভাবে বললা? নিশ্চয়ই এটা সায়েন্টিস্টরা ম্যাম ম্যাথমেটিক্যালি করছিলাম। ম্যাথমেটিক্যাল তো আমরাই করলাম, আমরাই তো যে করলাম। অ্যাটম বোম হচ্ছে 200 এমইভি বের হলো একটা নিউক্লিয়াসের রিঅ্যাকশনের ফলে, আর ফিউশন হচ্ছে 24 এমইভি। এটা দিয়ে অ্যাটম বোম তৈরি করা হয়েছে, এটা দিয়ে হাইড্রোজেন বোম তৈরি করা হয়েছে। ঠিক আছে, এটা করা হয়েছে অ্যাটম বোম। ওকে, আর এটা করা হয়েছে কি, এর অ্যাপ্লিকেশন হচ্ছে হাইড্রোজেন বোম। দেখলাম H2। এখন আমার প্রশ্ন যে হাইড্রোজেন বোম শক্তিশালী বেশি না অ্যাটম বোম বেশি শক্তিশালী? তোমরা বলছো যে অ্যাটম বোম, কেউ বলছো হাইড্রোজেন বোম। এবার সত্যি করে বলো কোনটা? এটা পড়ছি ম্যাম, ভুলে গেছি, বাট হাইড্রোজেনটা সবচেয়ে শক্তিশালী হবে। হ্যাঁ, হাইড্রোজেন শক্তিশালী। আচ্ছা, আমরা তো আর বাস্ট করে দেখি নাই, আমরা শুনেছি বিজ্ঞানীরা আমাদেরকে বলেছে হাইড্রোজেন বোম শক্তিশালী। এটা কি মানছো সবাই নাকি? নাকি কারো আবার বলছো না অ্যাটম বোম শক্তি? অ্যাটম বোম তো কত শক্তিশালী সেটা তো আমরা দেখেছি। কোথায় দেখেছি বলো তো? হিরোশিমা নাগাসাকিতে, তাই না? আর কেউ না দেখে থাকলে আজকে সার্চ দিয়ে দেখে নিবা। ওকে, অ্যাটম বোমের ভয়াবহতা দেখে নিবা। আজ 60-70 বছর পরে এখনো সেখানে বিকলাঙ্গ শিশু জন্মগ্রহণ করছে। সো অ্যাটম বোমটা আমরা দেখেছি, বাট হাইড্রোজেনটা আবিষ্কার হয়েছে, এর এনার্জিও বের করা হয়েছে, এবং আমেরিকার প্রশান্ত মহাসাগরের নিচে ওরা অলরেডি এটা বাস্ট করেছে পরীক্ষামূলক, এবং দেখেছে যে হাইড্রোজেন বোমে যে এনার্জি রিলিজ হয়েছে সেটা হিরোশিমাতে যে অ্যাটম বোমটা রিলিজ হয়েছিল সেখানে যে এনার্জি রিলিজ হয়েছিল তার চেয়ে 1000 গুণ বেশি শক্তিশালী হাইড্রোজেন বোমে থেকে যে এনার্জিটা বের হয়েছে। বোঝা গেল? জি ম্যাম। আচ্ছা, হাইড্রোজেন বোম প্রশান্ত মহাসাগরের নিচে গভীরে আমেরিকা ওরা কত সালে 1 মার্চ ওরা ওটা পরীক্ষামূলক এটা বিস্ফোরণ হয়, এবং সে যে এনার্জি ওরা রিলিজ হয় ক্যালকুলেট করে দেখে যে অ্যাটম বোমে হিরোশিমা যেটা ফেলা হয়েছিল সেটার চেয়ে 1000 গুণ বেশি শক্তিশালী। ওকে, এখন আমার প্রশ্ন যে আমরা দেখতে পেলাম যে একটা নিউক্লিয়াসের বোম্বার্ডের ফলে ফিউশনের ফলে 200 এমইভি পাচ্ছি, আবার একটা ফিউশনের ফলে পাচ্ছি 24 এমইভি। তাহলে হাইড্রোজেন এটা কি করে শক্তিশালী হলো? কে বলতে পারবে? অ্যানসারটা জানা আছে কারো? ম্যাম অ্যাটমিক বমকে ট্রিগার করতে গেলে সাধারণ বম লাগে, আর হাইড্রোজেন বমকে ট্রিগার করতে গেলে অ্যাটমিক বম লাগে। এই কারণ কি? আচ্ছা, আমরা তো বানাই ফেললাম। আমরা কি এখানে হাইড্রোজেন বম টম এনেছি নাকি? অ্যাটম বম এনেছি? আমরা কি করেছি? দুইটা ডিউটেরিয়াম বাস্ট করে প্রচুর এনার্জি পেয়েছি। এটাই হচ্ছে, এই এনার্জিটা হচ্ছে হাইড্রোজেন বম। হাইড্রোজেনের এনার্জি এমইভি বের করেছি, কিউ বের করেছি, কিউ ভ্যালু হচ্ছে 24 এমইভি। আর এর আগে যেটা করলাম
এখানে তো আমরা কোনো রিয়াকশন, আমরা তো কোনো কিছু দিয়ে বোমবার্ড করি, নিউটন দিয়ে বোমবার্ড করলাম কাকে, ইউরেনিয়ামকে, করে আমরা এনার্জি পেয়ে গেলাম। কই ফিউশনের রিয়াকশনটা কই? আমরা কি এখানে হাইড্রোজেন অ্যাটম বোম এনেছি? হাইড্রোজেন বোমের বেসিক প্রিন্সিপাল এটা, ওকে? এই যে ডিউটেরিয়াম যখন ফিউজড হলো, হয়ে হিলিয়াম হলো এবং লার্জ অ্যামাউন্ট অফ এনার্জি হলো, এই এনার্জিটাই তো বোম বাস্ট হচ্ছে। বোম বাস্ট করে যে এনার্জিটা পেলো সেটাই তো এটা। এটা কি বুঝতে পেরেছো? আর আর এর আগে যেটা করেছি সেটা হচ্ছে তোমার এই যে রিয়াকশনটা, এটা হচ্ছে ফিউশন। অ্যাটম বোম এই থিওরি দিয়ে বানানো হয়েছে। কি করা হয়েছে? নিউটন একটা লাইট পার্টিকেল, নিউটন দিয়ে ইউরেনিয়ামকে বোমবার্ড করানো হয়েছে, করে যে রিয়াকশন হয়েছে সেখান থেকে আমরা এনার্জি পেয়েছি। এইটাই হচ্ছে অ্যাটম বোমের এনার্জি। এখন এখানে হচ্ছে একটা নিউটন একটা নিউক্লিয়াসকে করেছে। যখন অ্যাটম বোমটা তৈরি করা হবে তখন কি হবে? অনেক ইউরেনিয়াম আছে, নিউটন দিয়ে বোমবার্ড করানো হবে, সিরিজ চেইন রিয়াকশন চলবে এবং চেইন রিয়াকশন ফলে আমরা প্রচুর এনার্জি পাবো। এই দেখো চেইন রিয়াকশন চলে আসলো। আমি কথাটা আগে একবার বলতে চাইছিলাম কিন্তু বলা হয়নি, বলবো এখনই। সময় আছে কিনা? ক্লাস কয়টা পর্যন্ত? 45, আর 10 মিনিট আছে, তাই তো? আচ্ছা, তাহলে বোঝো, দেখো এখানে আমরা কি করছি, ফিউশন অ্যাটম বোমটা বানাচ্ছি এই থিওরি অ্যাপ্লাই করে, অর্থাৎ নিউটন দিয়ে কি করছি, ইউরেনিয়ামকে বোমবার্ড করছি। ওকে, এখানে আমরা অন্য কোনো বোম দিয়ে বোমটা করছি না আমরা। এবং এটা তো তোমাদের বললাম যে এই ঘটনাটা কেন ঘটেছিল। নিউটন দিয়ে এটাকে বোমবার্ড করার উদ্দেশ্য ছিল যে এখান থেকে একটা ইলেকট্রনকে বের করলে আমরা যে নিউক্লিয়াসটা পাবো সেটা 93 হবে, কারণ আমাদের 93 নাই, প্রকৃতিতে ছিল না তখন। ইউরেনিয়াম হচ্ছে প্রকৃতিতে পাওয়া লাস্ট এলিমেন্ট। তো সায়েন্টিস্টদের একটা ছিল যে 92 হচ্ছে লাস্ট, তো 93 কেউ আছে কিনা, বা যদি নিউটন দিয়ে বোমবার্ড করে একটা ইলেকট্রন বের করতে পারি তাহলে একটা প্রোটন বেড়ে যাবে, 93 পাবো। এই জন্য এই বিক্রিয়াটা করা হয়েছিল। এবং করতে যে দেখা হলো, যখনই বোমবার্ড করা হলো, এটা দুইটা লিকুইড ড্রপ মডেল হয়ে দুইটা ভাগে ভাগ হয়ে গেল এবং লার্জ অ্যামাউন্ট অফ এনার্জি পেয়ে গেল। যেহেতু এনার্জি পেয়ে গেল, তখন যারা ভালো মনের ইতিবাচক মানুষ তারা এই এনার্জিটাকে পাওয়ার জেনারেশন, বিদ্যুৎ তৈরিতে ব্যবহার করলো। আর যারা মনে করলো যে না, এই এনার্জি দিয়ে আমি কিছু ধ্বংসাত্মক কাজ করবো, নেতিবাচক, তারা কি করলো, অ্যাটম বোম বানিয়ে ফেললো। এবং অ্যাটম বোম বানানোর সময় কি করলো, এই রিয়াকশনটা যখন, ওই রিয়াকশন গুলো কোথায় হয়, ওই চুলার মধ্যে হয়। রান্না বান্না আমরা কোথায় করি? হাঁড়িতে, চুলার মধ্যে করি, তাই না? রিয়াক্টর, আমরা আগামী ক্লাসে রিয়াক্টর করব যে এই রান্না বান্না করার জন্য। তখন তারা কি করলো, যে নিউটন দিয়ে এগুলো রান্নার হাঁড়ির মধ্যে দিল, দিয়ে রিয়াকশনটা শুরু হয়ে গেল। করার পরে এই যে 3টা নিউটন দেখতে পাচ্ছ, এই 3টা নিউটন কি করলো, এরা ফার্স্ট নিউটন, আর এটা স্লো নিউটন। এই স্লো নিউটনটা আবার 4 ভাই। হ্যাঁ, নিউটনটা 4 ভাই, একটা ফার্স্ট নিউটন, স্লো নিউটন, ইন্টারমিডিয়েট, এন্ড মাঝে আরেকটা ইপিথার্মাল নিউটন। ফার্স্ট নিউটন হচ্ছে যার এনার্জি এমভি রেঞ্জের, আর স্লো নিউটন হচ্ছে যার এনার্জি ইভি রেঞ্জের, ইলেকট্রন ভোল্ট, আর ফার্স্ট নিউটন এমইভি। এই রিয়াকশনটা ঘটানোর জন্য সবসময় ইভি রেঞ্জের স্লো নিউটন প্রয়োজন। স্লো নিউটন দিয়ে রিয়াকশন করার পরে দেখা গেল যে 3টা ফার্স্ট নিউটন পাওয়া গেল। এখানে 3টা ফার্স্ট নিউটনকে যদি আবার সামহাউ স্লো করা যায়, দেন কি করবে, এরা ওই চুলির মধ্যে যে ইউরেনিয়াম আছে তার সাথে আবার বিক্রিয়া করবে, এই রিয়াকশনটা আবার করবে, করে আবার এনার্জি বের করবে। বাস, তাহলে তো মজা। এই 3টা নিউটনকে স্লো বানাও, স্লো বানালে 3টা নিউটন হলো, সেই 3টা নিউটন আবার এই 3টা রিয়াকশন করবে, 3 3 9, 3 9 27, আস্তে আস্তে রিয়াকশন হবে এবং এনার্জি বাড়তে থাকবে, বাড়তে 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 এটা কি হবে, চলবে। এবং কি হবে, যখন বোম বাস্ট হয়ে যাবে আস্তে আস্তে প্রচুর অ্যামাউন্ট, 200 MeV, এটা অনেকগুলা রিয়াকশনের ফলে লার্জ অ্যামাউন্ট অফ এনার্জি হবে, বোম বাস্ট করে ফেলো। আর দরকার বা ইতিবাচক, তারা বলে ইত্যাদি এনার্জিটা বের করো। এই কাজগুলো আমরা নিউক্লিয়ার রিঅ্যাক্টরে আগামী ক্লাসে করব। তো তুমি যেটা বললা যে বোম দিয়ে বাস্ট করা হবে, তা না, আসলে এই রিয়াকশনটা দিয়ে আমরা যে এনার্জি পাচ্ছি সেটা। এখন এখানে দেখলাম যে আমরা 200 MeV পেয়েছি। একটা নিউট্রন দিয়ে একটা নিউক্লিয়াসে, ইউরেনিয়ামের একটা নিউক্লিয়াস বোমবার্ড করে আমরা পেয়েছি 200 MeV, এবং এটা দিয়ে আমরা কি করেছি, অ্যাটম বোম বানিয়েছি। ওকে, হ্যাঁ, আমরা ফিউশনে কি করলাম, যে দুইটা ফিউশন হচ্ছে দুইটা লাইট নিউক্লিয়াস ফিউজড হলো। এখানে কোনো অ্যাটম বোম আনিনি, দুইটা লাইট নিউক্লিয়াস ফিউজড করে আমরা কি পেলাম, একটা অপেক্ষিত ভারী নিউক্লিয়াস পেলাম এবং এর সাথে একটা এনার্জি পেলাম, লার্জ অ্যামাউন্ট অফ এনার্জি। এই এনার্জিটাকে আমরা ক্যালকুলেট করে দেখলাম যে একটা রিয়াকশন থেকে আমরা পাচ্ছি 200 সরি কত, 24 না, 24 পেলাম না, 24 MeV। এখন আমার কোশ্চেনটা ছিল যে এটা হচ্ছে তোমার, এই রিয়াকশনটা হচ্ছে
হাইড্রোজেন বোমের বেসিক প্রিন্সিপাল। ওকে, হাইড্রোজেন বোমের বেসিক প্রিন্সিপাল। হাইড্রোজেন বোম বাস্ট করে পরীক্ষামূলক বাস্ট করে দেখা গেল যে এ যে এনার্জি রিলিজ করছে সেটা অ্যাটম বোমের চেয়ে 1000 গুণ বেশি শক্তিশালী। এবং আমরা অবশ্যই কামনা করব যাতে এটা আমাদেরকে আর দেখতে না হয়, হাইড্রোজেন বোমের ধ্বংসলীলা যেন আমাদেরকে দেখতে না হয়। তো এই হাইড্রোজেনটা পরীক্ষামূলক ভাবে এটা অলরেডি করা হয়েছে, প্রশান্ত মহাসাগরের নিচে আমেরিকা করেছে, দেখেছে যে অ্যাটম বোম যে শক্তিশালী তার চেয়ে প্রায় 1000 গুণ। এখন প্রশ্ন ছিল যে পারফিউশনে আমরা পাচ্ছি 200 MeV, পারফিউশনে পাচ্ছি 24 MeV, তাহলে হাইড্রোজেন বোম কেন এত শক্তিশালী? এই কোশ্চেনটার অ্যান্সার জানো কিনা? আচ্ছা, আমি বলে দিচ্ছি যে আসলে এই যে ফিউশনে যেটা হচ্ছে 24 MeV, এটা হচ্ছে যে প্রতি একক ভরে এর মাসটা বেশি, বুঝছো? প্রতি একক ভরের জন্য এর মাসটা পার ইউনিট মাসে এর এনার্জিটা বেশি। ওকে, এটা তোমরা আরো ডিটেলস পড়বা, কারণ আমি যা পড়াচ্ছি সব কি হচ্ছে তোমরা সব রেখে দিচ্ছ, এটা তোমরা একটু নিজেরা আরো ডিটেলস পড়বা যে পার ইউনিট মাসে এনার্জিটা বেশি কোথায়? ফিউশনে, পার ইউনিট মাসে। আচ্ছা, এরপরে আরো একটু প্রশ্ন লেখো। Define fission and comparison between nuclear fission and fission. Compare করবা এবং distinguish করবা ফিশন এবং ফিশনের পার্থক্য কি, এবং এদের কম্পারিজন মানে কি? আচ্ছা, এটা আমি আর পড়াচ্ছি না, এটা তোমরা পড়বা, আর এখানে লেখাই আছে, তোমরা এটা পড়বা যে ফিশনের কম্পারিজন চার্ট, অর্থাৎ নিউক্লিয়ার ফিশন এবং নিউক্লিয়ার ফিশন এদের মানে সাদৃশ্য কি আছে এবং বৈসাদৃশ্য মানে পার্থক্য কি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ডিফাইন ফিশন এন্ড ফিউশন এবং এদের হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফিশন এন্ড ফিউশন। এটাও কি আছে কিনা এখানে দেখিনি। ও, এখানেও আছে যে জাস্ট প্রথমে এটা দিবা, কি বলে, ডেফিনেশন দিবা, এনার্জি রিলিজ দিবা, অ্যাপ্লিকেশনস দিবা, উদাহরণ দিবা, এই তো হয়ে গেল। যে একটা নিউট্রন দিয়ে কি করছি, একটা ভারী নিউক্লিয়াসকে বোমবার্ড করছি, বোমবার্ড করার ফলে দুইটা সমভরের নিউক্লিয়াস তৈরি হচ্ছে এবং এর সাথে লার্জ অ্যামাউন্ট হচ্ছে। আর ফিউশনে কি হচ্ছে, দুইটা লাইট নিউক্লিয়াস, কতগুলো লাইট নিউক্লিয়াস মিলে একটা ভারী নিউক্লিয়াস হচ্ছে এবং লার্জ অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ হচ্ছে। এবং এক্ষেত্রে কি পার ইউনিট মাসে এদের এনার্জিটা খুব বেশি রিলিজ হচ্ছে, যার জন্য অ্যাটম বোমের চেয়ে এটা বেশি শক্তিশালী। এবং এটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন উদাহরণ দিবা হাইড্রোজেন বোম, আর ওটা উদাহরণ দিবা অ্যাটম বোম। ওকে, আচ্ছা, আমার মনে হয় আজকে এই পর্যন্ত থাক। আগামী ক্লাসে আমরা চেইন রিঅ্যাকশন শুরু করব, চেইন রিঅ্যাকশন এবং নিউক্লিয়ার রিঅ্যাক্টর। আগামী ক্লাসে আশা করি এটা শেষ হবে, চেইন রিঅ্যাকশন। আচ্ছা, চেইন রিঅ্যাকশনটা যেহেতু এসে গেছে একটু জাস্ট বলে যাই। ছবিটা দেখো, খুব মজার, দেখতে পাচ্ছ? ছবিটা কি দেখতে পাচ্ছ? ম্যাডাম দেখা যাচ্ছে, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না, একটু কেটে কেটে যাচ্ছে, একটু ছোট করি না, পুরো ছবিটা আসছে না। আচ্ছা, এইবার দেখো, এই যে নিউটন দিয়ে কি করলাম, ইউরেনিয়ামকে বোমবার্ড করলাম, কেন? অ্যাটম বোম বানানোর জন্য। কি জন্য বোমবার্ড করেছিলাম বলো তো? কে বলতে পারবে? ম্যাডাম 93 প্রোটন সংখ্যা বিশিষ্ট পারমাণবিক, মানে এখান থেকে ইলেকট্রন বের করব যাতে আমরা 93 তে কে আছে একটু দেখতে চাচ্ছি। হ্যাঁ, আমরা প্রকৃতি, আমরা আর্টিফিশিয়াল যে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট তৈরি করতে চাচ্ছিলেন সায়েন্টিস্টরা, যে আমরা প্রকৃতিতে পাওয়া লাস্ট এলিমেন্ট কি, ইউরেনিয়াম 92। এরপরে প্রকৃতিতে আর কোনো পাওয়া যায় না, তখন 93 পাওয়া যাবে যদি এখান থেকে, যে তখন অলরেডি রেডিও অ্যাক্টিভিটি আবিষ্কার হয়ে গেছে, যেখানে আমরা দেখছি যে নিউক্লিয়াস থেকে ইলেকট্রন বের হচ্ছে, বের হওয়ার পরে যে নিউক্লিয়াসটা হবে সেটা কি হচ্ছে, একটা বেড়ে যাচ্ছে প্রোটন, নিউটন ভেঙে প্রোটন ইলেকট্রন চলে গেলে প্রোটন বেড়ে যাচ্ছে। তখন তারা সায়েন্টিস্টরা বললেন যে আমরা একটু দেখি যে ইউরেনিয়ামকে একটা ইলেকট্রন বের করা যায় কিনা, 93 পাওয়া যায় কিনা। এই জন্য নিউটন দিয়ে বোমবার্ড করা হলো, দেখা গেল যে এই ফিশনটা আবিষ্কার হয়ে গেল, সমঘরে দুইটা নিউক্লিয়াস তৈরি হলো এবং লার্জ অ্যামাউন্ট অফ এনার্জি, এই সাথে 3টা নিউটন। ঠিক আছে, এই দেখো সেই 3টা নিউটন, এবং এই 3টা নিউটন কিন্তু ফার্স্ট নিউটন কাকে বলে, যাদের এনার্জি এমইভি রেঞ্জের, মেগা ইলেকট্রন ভোল্ট, আর এটা হচ্ছে ইভি ইলেকট্রন ভোল্ট, অর্থাৎ এর এনার্জি কম। এর হচ্ছে স্লো নিউটন, লিখে নাও টার্মগুলো, স্লো নিউটন। এবং এই রিঅ্যাকশনের ফলে, ফিশনের ফলে যে 3টা নিউটন পাচ্ছি, এটা ফার্স্ট নিউটন।
এই 3টা নিউটনকে কি করি সামহাও যদি আমরা স্লো করতে পারি, মানে এনার্জিটা অ্যাবজর্ব করে নিতে পারি, এমইভি এনার্জি রেঞ্জটিকে এনার্জিটা অ্যাবজর্ব করে নিয়ে আমরা একে স্লো যদি বানাতে পারি, দেন কি করবে ওই চুল্লির মধ্যে ওই রিঅ্যাক্টরের মধ্যে আরো 3টা নিউরিয়ামের সাথে আবার সে বিক্রিয়া করবে। কিন্তু তার আগে কি করতে হবে, এদের এনার্জিটা কমিয়ে নিতে হবে, এবং এই কাজটা আমরা করবো রিঅ্যাক্টরের ভিতরে। হ্যাঁ, এনার্জিটা এমন কিছু দিব যাতে এনার্জিটা অ্যাবজর্ব হয়ে যায়, এই ফার্স্ট থেকে স্লোতে চলে আসে, স্লো হলে সে কি করবে আবার ইউরেনিয়ামের সাথে বিক্রিয়া করবে, করে কি করবে আবার বেরিলিয়াম ক্রিপ্টন আবার 3টা নিউটন, ফার্স্ট নিউটন, আবার এটা কি করছে আরেকটা ইউরেনিয়ামের সাথে করে আবার 3টা নিউটন, লার্জ অ্যামাউন্ট অফ এনার্জি 200 প্রতি ক্ষেত্রে 200 200 200 করে এমইভি এনার্জি বের হচ্ছে, আবার আরেকটার সাথে করে আবার এই লার্জ অ্যামাউন্ট অফ এনার্জি। তাহলে কি হলো 3টা থেকে আসলো কয়টা 9টা থেকে আসবে 27টা, এইভাবে যে চলবে। এই যে রিয়াকশনটা চলছে কোথায় চলবে রিঅ্যাক্টরের ভিতরে, অর্থাৎ আমি একটা রিঅ্যাক্টর মানে আমি যেখানে রান্না করব, যেখানে রিঅ্যাক্টরের এসব রিয়াকশন করা হয় বিক্রিয়া করা হয়, সেখানে যদি আমরা সামহাও এরকম একটা প্রসেস তৈরি করতে পারি, অর্থাৎ চেইন রিয়াকশনটা চলতে থাকবে, বন্ধ হবে না আমি যতক্ষণ না বন্ধ করব, এবং কিভাবে বন্ধ করব সেটারও আছে। এবং বন্ধ করতে না পারলে কি হবে, চেরনোবিল, জানো চেরনোবিলে কি হয়েছিল? আচ্ছা চেরনোবিল দিয়ে সার্চ দিবা, দেখবা কি হয়েছিল। তো রিঅ্যাক্টর, এটাকে চেইন রিয়াকশন বলা হয়, অর্থাৎ আমি চাচ্ছি যে এনার্জি কন্টিনিউয়াসলি চলবে এবং এই এনার্জিটাকে আমি নিয়ে নিব ভালো কাজে অথবা খারাপ কাজে, এবং এটাকে বলা হয় চেইন রিয়াকশন। সো আজকে আমরা ম্যাডাম আপনি কি স্লাইড চেঞ্জ করেছেন নাকি 24 এমইভি ওই স্লাইডটাই আছে? ওই একই স্লাইডেই আছি, আমি তো যাইনি, সেই দেখো 1 থেকে 10 থেকে 16টা স্লাইড আমি 10 পর্যন্ত এসেছি, বাকি আমি একটা স্লাইডে আজকে তোমাদের পড়াগুলো শেষ করতে চেয়েছিলাম, কিন্তু আমি 16টা স্লাইডের 10 নম্বরে আছি, একই স্লাইডে। কেন, তোমার কোনো সমস্যা? না ম্যাডাম। প্রশ্নটা কেন করলে তাহলে? আমি স্লাইড চেঞ্জ করিনি, করলে তো আমার শেয়ার অফ করতাম, বেরোতাম, দেখো না, এই জন্য বেরোচ্ছি না। আর এখানে মোট 16টা স্লাইড আছে, আমি 10 পর্যন্ত পড়ানো হয়েছে, বাকি 4টা আগামী ক্লাসে পড়বো। ওকে, নিউক্লিয়ার রিঅ্যাক্টর এটা একটু বেশ বড় জিনিস, এইখানে এই রিঅ্যাক্টরে রান্নাবাড়া করতে হবে, এই রিঅ্যাকশন গুলো করতে হবে, এই জন্য। আর তুমি কি দেখতে চাচ্ছ আমি বুঝতে পারছি না, এই যে আগের পড়াগুলো যে আমরা এনার্জি বের করলাম, আর আমি শুধু এই জিনিসটা আমি পড়াই দিই না, এখানে রিডিং তোমরা পড়ে যাবা। কি পড়বা? ডিফারেন্স বিটুইন নিউক্লিয়ার ফিশন এন্ড ফিউশন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ফিশন বুঝাই দিচ্ছি, এখন তোমরা এরা কি করবা, এটা এদের মধ্যে সাদৃশ্য কি এবং ডিফারেন্স কি এটা নিজেরা পড়বো, এটা বাড়ির কাজ থাকলো। ওকে, তাহলে আজকে আমরা বাড়ি যাই না কি বলো? কয়জন আছো এখনো? অনেক। হ্যাঁ বলো, অ্যাবসেন্ট গুলো বলবো তাই তো? আজকে কত তারিখ? আজকে তারিখ কত? আচ্ছা বলো। 7 তারিখ। আচ্ছা বলো, আজকে 8 তারিখ, লেদারের অ্যাবসেন্ট 7 তারিখ ম্যাডাম। 7 তারিখ 19, ওকে, 20, সরি 31, 33, 60, আর নাই? আর ওই যে 3জন আছে না, ওই যে আগের ব্যাচের 3জন, তারা আসছে? আছে 3জন না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা অনেক, তুমি কি বলবা কারা একদমই নাই? আমি একটু কেটে দিতাম, ওই যে রোল শিটটা আমি রেডি করেছি। 24 একদমই নাই, শিওর? নাম কি? সৌরভ বিশ্বাস। আচ্ছা দিলাম কেটে। আর 28 এখানেই দেয়নি, ঠিক আছে। তারপরে 47, আচ্ছা নাফি, আচ্ছা নাফি কেটে দিলাম। 54 এটা কে? চারু মোহন, হ্যাঁ গুড, কেটে দিলাম। আর 57 এখানে নাই, মনে হয় রেজিস্ট্রেশন করেনি। আর 21, আচ্ছা কে? শফিউল। আচ্ছা তাহলে ঠিক আছে, আরেকবার একটু চেক করে নাও। 21, 24, 28, 47, 54। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা ঠিক আছে, তোমাদের স্লাইডটা হ্যাঁ পাঠিয়ে দিব। আর হচ্ছে আগের পড়াগুলো একটু পড়ো, আর বাইন্ডিং এনার্জি অঙ্ক করবো। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়ালাইকুম আসসালাম, বাই বাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হাফেজ।